বিয়ের 7 দিনের মাথায় কোনো অজানা কারণে জেমিকে ব্লেড দিয়ে নির্মমভাবে আঘাত করেছে ওর স্বামী জায়ান। জেমি ব্যথায় ছটফট করছে। ওর শাশুড়ি ড্রয়িং রুমের সোফায় বসে পান মুখে দিতে দিতে বলল, এই অলক্ষণে মেয়েটা বাড়িতে পা দিতে না দিতেই বাড়িতে অশান্তি শুরু হলো। বাপের বাড়ি থেকে কিছু শিখা পাঠায় না, খালি শিখাইছে খাইতে। জায়ান কয়েকবার আঘাত করে ব্লেডটা ছুঁড়ে মেরে দিয়ে জেমির গাল চেপে বলে উঠল, এইটা আমার বাড়ি, আর আমার বাড়িতে থাকতে গেলে আমার মন মতো থাকতে হবে, না হয় ফলাফল এর থেকেও খারাপ হবে, বুঝতে পেরেছ? বলেই হনহন করে বেরিয়ে চলে গেল। জেমি এখনও নিচে পড়ে আছে। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় জর্জরিত হয়ে গেছে মুহূর্তেই। ওর চোখ থেকে অনবরত পানি ঝরছে। যে মেয়েটার গায়ে ওর বাবা মা আজ অব্দি হাত তোলেনি, সে মেয়েটাই আজ এতটা ব্যথা মুখ বুঝে সহ্য করছে। জেমি আর জায়ান ভালোবেসে বিয়ে করেছিল দুজন। জায়ান কখনো জেমির চোখের পানি সহ্য করতে পারত না, আর সেই জায়ান এ আজ নির্মমভাবে আজ আঘাত করলো জেমিকে। জেমি কোনো রকম উঠে দাঁড়িয়ে ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতে ওর শাশুড়ি আদেশ স্বরে বলে উঠল, এরকম সব স্বামীরাই একটু একটু বইয়ের গায়ে হাত তোলে। এখন আমারে তাড়াতাড়ি খাইতে দাও, সারাদিন কি না খায়া রাখবা নাকি? খাবারটা আমার ঘরে পাঠিয়ে দিও। বলে সে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো। জেমি আর সহ্য করতে না পেরে রান্নাঘরে গিয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ল। তারপর হাঁটুতে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল। জেমি স্বপ্নেও ভাবেনি জায়ান কখনো এতটা পরিবর্তন হয়ে যাবে। যেই ছেলে বিয়ের 7 দিনের মাথায় বউকে এমনভাবে মারতে পারে, সেই ছেলে পরবর্তীতে কি করবে ভেবেই জেমি আঁতকে উঠল। বাবা মায়ের কাছেও ফিরে যাওয়ার রাস্তা নেই ওর। কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবে জায়ানকে যে ভালোবেসে ঘর ছেড়েছিল ও? এইসব ভেবেই জেমি হাউমাউ করে কাঁদতে লাগলো। ওর কান্নার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে রান্নাঘরের এই 4 দেয়াল। আজ জেমির অসহায়ের মতো কান্না কারো কানে পৌঁছাচ্ছে না। শাশুড়ির উচ্চস্বরে হাঁক শুনেই জেমি নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে খাবার নিয়ে শাশুড়ির রুমে যেতে ওর শাশুড়ি ওকে দেখেই বলতে শুরু করলো, এতক্ষণ লাগে নাকি আসতে? না খাওয়ায় মারে ফেলতে চাও নাকি তুমি? সামান্য একটু মার খেয়ে নাটক করতেছ যত সব। বলেই খাবার খেতে লাগলো। কথাগুলো শুনেই জেমির গা পিত্তি জ্বলে উঠল। নিজের ছেলের চোখের সামনে একটা মেয়েকে এমনভাবে মারলো, আর সে দেখেও প্রতিবাদ না করে বরং এসব বলছে। জেমি এবার আর চুপ না থেকে কড়া কণ্ঠে বলে উঠল, আর যদি আমার জায়গায় ইভা থাকতো, তাহলে আপনি এই কথাগুলো বলতে পারতেন না। জেমির কথা শুনে ওর শাশুড়ি ওর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে গদগদ করে বলে উঠল, তুমি তোমার লগে আমার মাইয়ার তুলনা দিতেছ? আমার মাইয়া কোন দিক দিয়ে কম? রূপে গুণে সব দিক দিয়ে হাজারে একজন, আর তোমার খালি রূপেই আছে, গুণের ছিটে ফোটাও নেই। আমার ছেলে খালি তোমার রূপ দেখে গলে গেছিল, আর কিছুই না। স্বামীর মন জয় করতে পারো না, আবার মুখের উপর কথা বলো। জেমি ওর শাশুড়ির কথা শুনে আর কিছু না বলে নিঃশব্দে রুম ত্যাগ করল। নিজের রুমে এসে দরজা আটকে দরজায় হেলান দিয়ে বসে পড়ল। আজ ওর শাশুড়ি একটা কথা সত্যি বলেছে, সেটা হলো জায়ান ওর রূপ দেখেই গলে গিয়েছিল। জায়ানের মনে জেমির জন্য এক বিন্দু ভালোবাসা নেই। যদি থাকতো তাহলে এমন ব্যবহার করতে পারতো? এতদিন তো ভালোই ছিল, তাহলে আজ হঠাৎ জায়ানের কী হলো যে ওই এইভাবে আঘাত করলো? জেমি জায়ানের সাথে পালিয়ে আসায় জেমির বাড়ি থেকেও জেমিকে মেনে নেয়নি। জেমিদের ফ্যামিলির অবস্থা জায়ানদের থেকেও দ্বিগুণ ভালো। আজ জেমির মায়ের কথা বড্ড মনে পড়ছে। আজ ওর শাশুড়ির জায়গায় ও মা থাকলে কখনোই এই অন্যায় মেনে নিত না। ভাবতে জেমি টুকরে কেঁদে উঠল। জেমির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। বিছানার একপাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে ও। জ্বরে বারবার শরীর কাঁপুনি দিয়ে উঠছে। এই ব্যথা নিয়েও সারাদিন সব কাজ ওকেই করতে হয়েছে। সারাদিন কাজ করে রাতের বেলা ওর শরীর আর চলছিল না, তাই সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছিল। জায়ান অফিস থেকে ফিরে জেমিকে শুয়ে থাকতে দেখে কিছুটা রেগে জেমির দিকে এগিয়ে যেতেই জেমির পিঠের দিকে দাগের দিকে চোখ যেতেই ও থমকে গেল। হঠাৎ করেই মনে পড়ল সকালের কথা। নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না। রাগের বশে জেমিকে এইভাবে আঘাত করেছে ভাবতেই ওর অনুশোচনা হচ্ছে। জায়ান ড্রয়ার থেকে একটা মলম বের করে আলতো হাতে ওর দাগগুলো লাগিয়ে দিতে লাগলো। জেমির গায়ে হাত দিয়ে জায়ান অনুভব করলো জেমির শরীর জোরে পুড়ে যাচ্ছে। জায়ানের এইবার আরও রাগ হচ্ছে।
সত্যি মিথ্যা বিচার না করে জায়ানের এত বড় একটা অন্যায় করা ঠিক হয়নি। জায়ান জেমির মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে ভাবতে লাগলো, আমি জানি আজ আমি অন্যায় করেছি, কিন্তু আমি কি করব বলো? আমার তোমাকে কারোর সাথে সহ্য হয় না। তোমার দিকে কেউ চোখ তুলে তাকালেই আমার কষ্ট হয়। আমি কখনোই আমার ভালোবাসাটা তোমার প্রকাশ করতে পারিনি। আমাকে ক্ষমা করো প্লিজ। কিন্তু মা আমাকে যা বলল তা যদি সত্যি হয়, তাহলে তোমার অবস্থা এর থেকে ভয়ঙ্কর হবে। তোমাকে আমি ভালোবাসবো, আমি আঘাত করব, আবার আমি ঠিক এইভাবে আঘাতে মলম লাগিয়ে দেব, কিন্তু তুমি শুধু আমারই থাকবে। বলেই ওর মাথায় কিছুক্ষণ জলপট্টি দিয়ে উঠে বাইরে চলে গেল। জেমি জানতেও পারল না যে ছেলেটা সকালে ওকে নির্মমভাবে আঘাত করেছে, সেই ছেলেটাই এখন ওর আঘাতে মলম লাগিয়ে দিয়েছে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে সিগারেট টানছে। এই একটা জিনিস জেমি একদম সহ্য করতে পারে না। জেমির জন্যই এইসব ছেড়ে দিয়েছিল ও। কিন্তু আজ মনের মধ্যেও অনুশোচনা। সত্যি মিথ্যার আড়ালে অনেকদিন পর সিগারেট হাতে নিল। জায়ান কতক্ষণ ছাদে পায়চারি করে নিচে নেমে আসলো। ওকে সত্যিটা জানতে হবে। জায়ান নিচে নেমে সোজা ওর মায়ের রুমে চলে আসলো। জায়ানকে এই সময় নিজের রুমে দেখে ইরা বেগম একটু ঘাবড়ে গেল, কিন্তু সেটা জায়ানকে বসতে না দিয়ে হাসি মুখে প্রশ্ন করে উঠল, জায়ান বাবা, তুই এই সময় এই রুমে? কিছু হয়েছে নাকি আবার? ওই মেয়েটার কিছু করেছে? জায়ান ওর মায়ের কথা শুনে একটু বিরক্ত হয়ে উত্তর দিল, না মামনি, জেনে কিছু করেনি। আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর চাইতে এসেছি। তুমি আমাকে সত্যি উত্তর দিবে মামনি, প্লিজ? ইরা বেগম জড়তা ভরা কণ্ঠে বলল, কি প্রশ্ন? জায়ান ওর পাশে সামনে বসা ওর মায়ের হাত দুটো আঁকড়ে ধরে বলে উঠল, তুমি আমাকে সকালে যা যা বলেছিলে সব কি সত্যি ছিল মামনি? জায়ানের কথা শুনে ইরা বেগম আমতা আমতা করে বলতে লাগলো, হ্যাঁ সত্যিই তো। তুই আমাকে অবিশ্বাস করছিস বাবা? তুই তো নিজের মাকে অবিশ্বাস করছিস। কোনো মা কি চায় তার ছেলের সংসার ভেঙে যাক, তার ছেলের সংসারে অশান্তি শুরু হোক? তুই বল, কোনো মা চায় কি? বলে ন্যাকা কান্না শুরু করে দিল। জায়ান আর কিছু না বলে নিঃশব্দে বেরিয়ে আসলো রুম থেকে। কি করবে ও? কাকে বিশ্বাস করবে? এইসব ভাবতে ভাবতেই নিজের রুমে এসে জেমির পাশে শুয়ে পড়ল। আমি কিছুতেই ওই মেয়েটাকে আমার ছেলের সাথে সংসার করতে দিব না। সংসারে আগুন লাগিয়ে দিয়েছি সময় মতো, আগুনে ঘিটা তুমি ঢালবে, আর তারপর আমার ছেলের বউ তো তুমি হবে। ইরা বেগমের কথা শুনে ফোনের ওপাশে থাকা মেয়েটার মুখে জয়ের হাসি ফুটল। সকাল সকাল মুখের উপর এক জগ পানি পড়ায় ঘুম থেকে হুড়মুড়ে উঠল জেমি। সারা শরীরে এখনো ব্যথা, মাথা চরকির মতো ঘুরছে, শরীর অনেক দুর্বল লাগছে। তাও ধরফড়িয়ে উঠে বসে সামনে তাকাতে এরা বেগমের রাগী চেহারা চোখে পড়ল। এরা বেগমের রক্তচক্ষু দেখতেই জেমির মনের মধ্যে অজানা ভয় এসে গ্রাস করল। কালকের আঘাতের কথা মনে পড়তে জেমি ভয়ের তো কণ্ঠে কিছু বলার আগেই এরা বেগম চিৎকার করে বলে উঠল, এটা তোমার বাবার বাড়ি নয় যে এখানে তুমি বেলা অবধি পড়ে পড়ে ঘুমাবে। আমার ছেলেটা তোমার জন্য না খেয়ে অফিসে বেরিয়ে গেল, সে খবর কি তোমার আছে? এইসব শরীর খারাপের ন্যাকামি বাবার বাড়ি গিয়ে দেখাবে, এখানে না। বলেই হনহন করে বেরিয়ে গেল। জেমির চোখে পানি টলমল করছে। জেমি সবসময় প্রতিবাদী মেয়ে, তাহলে আজ কেন অন্যায় সহ্য করছে জেমি নিজেও জানে না। জেমি উঠে একবার ঘড়ির দিকে নজর দিল। মাত্র সকাল 7টা বাজে, আর ওর শাশুড়ি ওকে বেলা অবধি ঘুমানোর কথা শুনিয়ে গেল। জেমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে নাস্তা বানানোর কাজে হাত লাগালো। জায়ান তো এত তাড়াতাড়ি অফিস যায় না, তাহলে আজ কি হলো যে এত তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে গেল? আর ওর অফিস তো 8টায়। এইসব ভাবতেই জেমি আর কিছু না ভেবে রান্নায় মনোযোগ দিল। চা নিয়ে ইরা বেগমের রুমে ঢুকতেই জেমি খেয়াল করলো ইরা বেগম ফোনে কারোর সাথে কথা বলছিল। হেসে হেসে জেমিকে দেখা মাত্রই ফোন কেটে কড়া কণ্ঠে বলল, এতক্ষণে মহারানীর খাবার নিয়ে আসতে মন চাইল? বলি মেয়ে, আমার তো বয়স হয়েছে, এত বেলা অবধি না খেয়ে থেকে অসুখ বাঁধিয়ে মরে যাব এটাই তুমি চাও? জেমি খাবারটা টেবিলে রাখতে রাখতে বলল, মা, এখনও এত সকাল হয়নি যে আপনি না খেয়ে মরে যাবেন। বিয়ের পর এই 7 দিন দেখেই আসলাম আপনি 9টার আগে ঘুম থেকে উঠেন না, তাহলে আজ 7টায়
আপনার এত খিদে লেগে গেল যে আপনি ভাবছেন না খেয়ে মরে যাবেন। আসল কথা হচ্ছে, আমি একটু শান্তিতে ঘুমিয়েছিলাম, সেটা আপনার সহ্য হচ্ছিল না বলেই জেমি আর 1 মিনিটও রুমে না দাঁড়িয়ে বেরিয়ে আসলো। ইরা বেগম জেমির কথা শুনে রাগে বক বক শুরু করে দিলেন। জেমি সেদিকে কান্না দিয়ে সোজা নিজের ঘরে এসে বিছানায় বসে পড়ল। কেন যেন ওর হঠাৎ মনে হলো ওর শরীরের ব্যথাটা আগের থেকে অনেক কম না বললেও চলে। কিন্তু রাতে তো ও কোনো ওষুধ বা মলম লাগায়নি, তাহলে কমলো কীভাবে? ভাবতেই জেমি অজান্তেই বলে উঠল, জায়ান লাগিয়ে দেয়নি তো? এইটুকু বলেই আবার থেমে গিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলে উঠল, যে ছেলে ভালোবেসে বিয়ে করা মেয়েটাকে এইভাবে আঘাত করতে পারে, সেই ছেলে নাকি আবার মলম লাগিয়ে দেবে? আমিও না কি দিবারাত্রি স্বপ্ন দেখছি। আর বলতে পারলো না ওর গলায় কথাগুলো ঝড় পাকিয়ে আসে, চোখে পানি টলমল করছে, যে কোনো সময় গাল বেয়ে গড়িয়ে পড়বে। সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে কিছুক্ষণ হবে। চারদিকটা অন্ধকার, আর অন্ধকারের মাঝেও রাস্তার ল্যাম্পপোস্টগুলো ঠায় দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টগুলো থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে নিজে অন্ধকারে থেকেও অন্যকে আলোতে রাখার শিক্ষা। জেমি 2 তলার ছাদের উপর দাঁড়িয়ে এইসবই পর্যবেক্ষণ করছিল। গায়ে হালকা জ্বর, গলাটাও খুসখুস করছে, মাথাটা ঝিম ধরে আছে। নিজে ওর শাশুড়ি ওকে দেখলেই এটা ওটা হুকুম দিচ্ছে। তাই সন্ধ্যা নামতেই জেমি দম বন্ধকর পরিবেশ থেকে বেরিয়ে একটু খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। দুর্বল শরীর নিয়ে সারাদিন গাধার খাটুনি খেটেছে ও। জায়ান এখনো অফিস থেকে ফেরেনি। জেমি অনেকক্ষণ একা একা ছাদে দাঁড়িয়ে থেকে নিজের জীবনের এই পরিস্থিতির জন্য চোখের জল ফেলে নিচে নেমে আসলো। ইরা বেগম গলা ছেড়ে হাত দিচ্ছে। জেমি ইরা বেগমের সামনে যেতেই ইরা বেগম মুখ বাঁকিয়ে হুকুম দিল, আমার গলাটা একটু ব্যথা করছে, আমার জন্য একটু গরম পানি নিয়ে এসো। জেমির কেন যেন বিপরীতে প্রশ্ন করতে মন চাইল না। জেমি নিঃশব্দে রান্নাঘর থেকে গরম পানি এনে ইরা বেগমের সামনে টেবিলে রাখতে ইরা বেগম বলল, দেখছো না আমার শরীরটা ভালো না, ওইখানে কেন রাখলে? আমি নিয়ে খেতে পারবো না, আমার হাতে দাও। জেমি ওর শাশুড়ির কথা মতো গরম পানিটা ওর শাশুড়ির হাতে দিতেই ওর শাশুড়ি ইচ্ছে করে জেমির হাতে ফেলে দিল। জেমির সাথে সাথে আটকে উঠল। জেমির হাতটা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে ওর দম এক্ষুনি আটকে যাবে। জেমি উপায়ন্তর না পেয়ে ছুটে চলো ওয়াশরুমের দিকে। জেমিকে ছুটে দেখে ওর শাশুড়ি হাতে থাকা পান মুখে দিতে দিতে একটু জোরে বলতে লাগলো, ইচ্ছে করলে এমন করলে, দেখো দেখো আমার হাতেও পড়েছে, ইস জ্বলে গেল রে। ইরা বেগম ইচ্ছে করে চেঁচাতে লাগলো। জায়ান অফিস থেকে ফিরে সদর দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে ওর মায়ের চেঁচামেচি শুনে ব্যাগটা সোফার উপর রেখে দৌড়ে ওর মায়ের রুমে গিয়ে দেখলো ওর মা হাতে ফু দিতে দিতে চেঁচাচ্ছে। জায়ান ওর মায়ের সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে ওর মায়ের হাতটা ধরে বলে উঠল, কি হয়েছে মা, হাতে ব্যথা পেয়েছো নাকি? জায়ানকে পেয়ে ইরা বেগম এইবার বিলাপ পেরে কাঁদতে লাগলো। জায়ান ওর মাকে এইভাবে কাঁদতে দেখে একটু ভড়কে গেল। চারদিকে একবার তাকিয়ে দেখল জেমি কোথাও নেই। জায়ান আবার প্রশ্ন করতে জায়ানের মা মুখে আঁচল গুজে কাঁদতে কাঁদতে বলল, তোর বউকে শুধু বলেছিলাম আমাকে একটু গরম পানি করে দিতে, সেই মেয়ে রাগে ফেটে পড়ে ইচ্ছে করে আমার হাতে গরম পানি ফেলে দিল। দেখ বাবা দেখ, আমার হাতটা জ্বলে যাচ্ছে। জায়ান ওর মায়ের কথা শুনে একটু অবাক হলো। জায়ান জেমিকে খুব ভালো করে চেনে। জেমি কখনো এমন করবে এটাও ভাবতে পারছে না। আমার মাকেও অবিশ্বাস করতে পারছে না। জায়ান দ্বিধায় পড়ে আমতা আমতা করে বলে উঠল, মা তোমার কোথাও ভুল হচ্ছে, হয়তো ভুল করে পড়েছে। জেমি ইচ্ছে করে কেন ফেলতে যাবে বলো? জায়ানের মা এইবার উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল, জানিস না বাবা, তোর বউ ফোনে কারোর সাথে কথা বলছিল ফিসফিসিয়ে। আমি দেখে ফেলে ওকে জিজ্ঞেস করছিলাম কে ফোন দিয়েছে। এটা শুনে তোর বউ তেলে বেগুনে জ্বলে উঠে আমাকে যা নয় তাই বলে কথা শুনিয়েছে, বলে আবার কাঁদতে লাগলো। কথাটা শুনে জায়ানের রাগে দাঁত কড়মড় করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। একবারও যাচাই করলো না কথাটা সত্যি নাকি মিথ্যার। জায়ানকে বেরিয়ে যেতে দেখে ইরা বেগম আড়ালে হাসল। জায়ান বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই জেমি ওয়াশরুম থেকে বের হলো। ওর চোখে পানি টলমল করছে, জেমি হাতে ফু দিচ্ছে সমানে। জায়ান সেদিকে চোখ না দিয়ে জেমির সামনে গিয়ে জেমির গালে
সজোরে একটা থাপড় মারতেই জেমি ছিটকে সামনে থাকা চেয়ারের উপর পড়ে গেল। হঠাৎ করে এমন একটা থাপড় খাওয়ায় জেমি নিজেকেই সামলাতে পারেনি। থাপড়ের কারণটাও ওর অজানা। জেমি নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে জায়ানকে কিছু বলতে যাবে, তার আগে জায়ান ওর হাতটা চেপে উঠে জিমি জোরে আহ বলে উঠল। গরম পানি পড়ে সাথে সাথে হাতটা ফোসকা পড়ে গিয়েছিল। জায়ান এইভাবে চেপে ধরায় ফোসকাগুলো মুহূর্তেই গলে গিয়ে এক বিষাদময় জ্বালা সৃষ্টি করলো। জেমি হাতটা ছোটানোর চেষ্টা করতে করতে বলে উঠল, আমার হাতটা ছাড়ো জায়ান, আমার লাগছে, আমি সহ্য করতে পারছি না, জায়ান প্লিজ ছেড়ে দাও। হাতের ফোসকাগুলো গলে যাওয়ায় ব্যথা আর জ্বালা দ্বিগুণ হচ্ছে। জায়ান জেমির হাত এখনও চেপে ধরে আছে। জেমি কাছে আর হাত ছাড়ানোর চেষ্টা করছে। জায়ান জেমির হাত চেপে ধরে জেমিকে টানতে টানতে ইরা বেগমের রুমে নিয়ে যেতে লাগলো। জেমি কাঁদতে কাঁদতে বারবার বলছে, আমার হাতটা ছেড়ে দাও জায়ান, আমার লাগছে। জায়ান সেদিকে কান্না দিয়ে ইরা বেগমের রুমে নিয়ে বিছানায় ছুঁড়ে মারল জেমিকে। জেমি হাতটা ছাড়া পেয়ে পাগলের মতো ফু দিতে লাগলো। ওর মনে হচ্ছে ওর দম এক্ষুনি আটকে যাবে। জায়ান জেমিকে ছুঁড়ে মেরে তৎক্ষণাৎ জেমির চুলের মুঠি ধরে রাগে কণ্ঠে চিৎকার করে বলে উঠল, তোমার সাহস হয় কী করে আমার মাকে কষ্ট দেওয়ার? কি ভেবেছো তুমি? স্বামী থাকা সত্ত্বেও বাইরে নোংরামি করে বেড়াবে, আর আমার মা আমি দেখে যাব? কথাগুলো শুনে জেমির রাগ ও ঘৃণায় অদ্ভুত অনুভূতি হচ্ছে। জায়ানের প্রতি ঘৃণায় ওর মাথা নিচু হয়ে আসছে। জায়ান এতটা নিচু মন মানসিকতার হতে পারে জেমি ভাবতে পারছে না। রাগ আর ঘৃণার কাছে জেমির হাতের ব্যথা নিচু বেশ সামান্য মনে হচ্ছে। ইরা বেগম হাস্যোজ্জ্বল মুখ নিয়ে দেখছে আর মনে মনে পৈশাচিক আনন্দ অনুভব করছে। জায়ান কিছু বলতে যাবে, তার আগেই ইরা বেগম আবারও কাঁদো কাঁদো কণ্ঠে বলা শুরু করলো, দেখ বাবা, আমার হাতটা জ্বলে যাচ্ছে, দেখ কেমন লাল হয়ে আছে। বলে নেকা কান্না কাঁদতে কাঁদতে হাতে ফু দিতে ব্যস্ত হয়ে পড়ল। জায়ান ওর মায়ের কথা শুনে পুনরায় জেমির হাতটা ধরতেই জেমি হেঁচকা টানে হাতটা সরিয়ে নিয়ে সজোরে একাধারে দুইটা থাপড় মেরে বসলো জায়ানের গালে। থাপড় মেরে জায়ানের কলার ধরে রাগী কণ্ঠে চিৎকার করে বলতে লাগলো, আমার আজ ভাবতেও নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো একজনকে ভালোবেসেছিলাম। তোমার মতো একজন নিচু মানসিকতার মানুষকে শুধু আমি না, যে কোনো মেয়ে ঘৃণার চোখে দেখবে। তুমি স্বামী নামে কলঙ্ক। শোনো, বিশ্বাস ছাড়া সংসার, ভালোবাসা, সম্পর্ক কোনোটাই টিকে না হোক না অনেক জোরদার সম্পর্ক, তুমি আমার ভালোবাসা ডিজার্ভ করো না, করতে পারো না। তোমার মতো একজন মানুষ শুধু ঘৃণা ডিজার্ভ করে। সত্যি আর মিথ্যা যে পুরুষ যাচাই না করে স্ত্রীর গায়ে পশুর মতো অত্যাচার করে, সে পুরুষ নামের কলঙ্ক। এতদিন জেমির ভালোবাসা দেখেছ, আজ থেকে ঘৃণা দেখবে। আমি বেঁচে থাকতে এ জীবনে কোনোদিন তোমাকে ক্ষমা করব না জায়ান, কোনো দিন না। কথাগুলো বলার সময় জেমির গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। জেমির এই মুহূর্তে কষ্ট হচ্ছে, ঘৃণা হচ্ছে জায়ানের প্রতি আর ওর শাশুড়ির প্রতি। জেমির কথাগুলো বলার জায়ানের রাগে কপালের রংটা ফুলে উঠেছিল, চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। জেমির শাশুড়িও রাগী চাহনি নিক্ষেপ করে আছে ওর দিকে। জেমি কথাগুলো বলেই দরজার দিকে এক পা দিয়েই আবার থেমে গেল। ঘুরে দাঁড়িয়ে ওর শাশুড়ির সামনে গিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনার মতো কিছু শাশুড়ি নামক জঘন্য মানুষের জন্য মায়ের মতো শাশুড়িদের নাম খারাপ হয়। আর আপনার ছেলের মতো কিছু ছেলেদের জন্য মেয়েরা নির্ভয়ে ভালোবাসা ঘর ছাড়তে পেরে ওঠে না। ভালোবাসা থেকে মানুষের বিশ্বাস উঠে যায়। এই কয়েকদিন আমি সবটা মুখ বুঝে মেনে নিছি বলে ভাববেন না আমি প্রতিবাদ করতে জানি না। বলেই জেমি হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। জায়ান রাগে দুই হাত মুষ্টিবদ্ধ করে ঠায় দাঁড়িয়ে আছে। জেমি বেরিয়ে যেতেই ইরা বেগম রাগে গজগজ করে চিৎকার করে বলে উঠল, দেখলি জায়ান, বাবা দেখলি মেয়ের কি তেজ, আমাদের কিভাবে শাসিয়ে গেল। একদিন তোর বইয়ের জন্য আমাকে ঘর ছাড়া হতে হবে দেখিস। বলে ন্যাকা কান্না কাটতে লাগল। জায়ান আর সহ্য করতে না পেরে রেগে বেরিয়ে গেল বাড়ি থেকে। ফাটল ধরিয়ে দিয়েছি, এখন এই তোমাকে তোমার আসল চালটা দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাংলাদেশে ব্যাক করো। ইরা বেগম খুশিতে গদগদ হয়ে কথাটা বলতে ফোনের ওপাশে থাকা মেয়েটা উচ্চ স্বরে হাসিতে মেতে উঠল। মেয়েটা হাসতে হাসতে বলল, থ্যাংক ইউ মামুনি, তুমি শুধু আমার পাশে থেকো, তাহলেই হবে। আমি ফিরছি খুব যত দ্রুত সম্ভব, তুমি তোমার কাজ চালিয়ে যাও। বলে মেয়েটা খুশি মনে ফোনটা কেটে হা হা করে হেসে উঠল।
হাসতে হাসতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, জায়ানকে পেয়ে গেলে তোমাকেও আমার রাস্তা থেকে সরাতে বেশিক্ষণ লাগবে না মামনি। বলেই আবার হেসে উঠল মেয়েটা। 1 ঘন্টা যাবৎ জেমি ভিজে শরীরে ওয়াশরুমের দেয়াল ঘেঁষে বসে হাঁটুতে মুখ গুজে কাচ্ছে। জায়নের এই নোংরা আচরণগুলোর জায়নের প্রতি ওর ভালোবাসা মুহূর্তেই মরে গেছে। এই জায়নকে তো ও ভালোবাসেনি। জেমি অনেকক্ষণ ভিজে শরীরে থাকায় ওর মাথাটা ভার হয়ে আসে। চোখ দুটো খোলা রাখতে কষ্ট হচ্ছে। হাতে ব্যথাও হাতটা ফুলে উঠেছে। যে মেয়েটার গায়ে ছোট একটু আঁচড় লাগলে মেয়েটা সারা বাড়ি মাথায় তুলত, সেই মেয়েটার শরীর আজ আঘাতের চিহ্নে ভরপুর। ভাবতেই জেমি ঠুকরে কেঁদে উঠল। হাতের পোড়া স্থানটা অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখায় বরফ হয়ে আছে, কিন্তু এখনও জ্বলছে। জেমি একবার হাতের দিকে চোখ দিয়ে আবারও অসহায়ের মতো কেঁদে উঠল। শরীরটা আর সায় দিচ্ছে না ওর। আর কিছুক্ষণ থাকলে ও যেন জ্ঞান হারাবে, সেটাও ও খুব ভালো করেই বুঝতে পারছে। নিজেকে সামলে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে পুরো রুম খুঁজে একটা ওষুধ না পেয়ে হতাশ হয়ে হাতে একটা পাতলা নরম কাপড় পেঁচিয়ে শুয়ে পড়ল। এখন একটা ঘুম না দিলে ওর দাঁড়ানোর মতো শক্তি থাকবে না। মধ্যে জেমির মুখের ওপর কারো গরম নিঃশ্বাস পড়তেই জেমির ঘুমটা ভেঙে গেল। শরীর অনেক দুর্বল থাকায় ওর চোখ খুলতে ইচ্ছে করছে না। হঠাৎ করে জেমির কপালে কেউ ঠোঁট ছোঁয়াতে জেমি অনিচ্ছা সত্ত্বেও ভয় পেয়ে লাফিয়ে উঠল। অন্ধকার রুমে জেমি ঠিক বুঝতে পারছে না ওর সামনে কে আছে। জেমি বিছানায় হাতড়ে ওর ফোনটা বের করে টর্চ অন করলো। ঘড়ির দিকে নজর দিতে দেখল 12টা বেজে 10 মিনিট। জেমি টর্চটা সামনে ধরতেই জায়ানের চেহারাটা দেখতে পেয়ে জেমির শরীরের শীতল রক্তগুলো মুহূর্তে গরম হতে লাগলো। জেমি রাগী কণ্ঠে বলে উঠল, আমার শরীর ছোঁয়ার মতো অধিকার এখন তোমার নেই। সেই অধিকার তুমি হারিয়ে ফেলেছো জায়ান। তাই আমার কাছাকাছি আসার চেষ্টা করলে খুব খারাপ হবে। আজ থেকে তোমার মতো একটা নোংরা মানসিকতার লোকের সাথে থাকা আমার পক্ষে পসিবল না। বলেই জেমি খাটের থেকে নেমে আসার জন্য পা দিতে জায়ান জেমিকে জোর করে বিছানার সাথে চেপে ধরে রাগী কণ্ঠে বলে উঠল, তুমি কি ভেবেছ তুমি আমার থেকে দূরে যেতে চাইবে? আর আমি যেতে দেব কখনোই না। তুমি আমার আর আমারই থাকবে। ভালোবাসি তোমাকে। জেমি নিজেকে ছাড়াতে ছাড়াতে জোরেই বলে উঠল, তোমার মতো লোকের মুখে ভালোবাসি শব্দটা মানায় না। ঘৃণা করি তোমাকে আমি। ছাড়ো আমাকে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। জেমির কথা শুনে জায়ান আরও জোরে চেপে ধরল জেমিকে। জেমি আপ্রাণ চেষ্টা করছে জায়ানের থেকে নিজেকে ছাড়ানোর। জেমির শরীর অনেকটা দুর্বল থাকায় জায়ানের শক্তির সাথেও পেরে উঠছে না। জায়ানের প্রত্যেকটা ছোঁয়ায় জেমির কাছে বিষাক্ত মনে হচ্ছে। জেমি নিজেকে ছাড়াতে না পেরে চিৎকার করে বলে উঠল, আমাকে ছেড়ে দাও জায়ান। তোমার ছোঁয়ায় আমার ঘৃণা লাগছে। ছাড়ো আমাকে, প্লিজ আমাকে ছাড়ো। আমার বিষাক্ত লাগছে তোমার ছোঁয়া। কাল রাতে জায়ান জেমির উপর জোর করে নিজের পুরুষত্ব দেখিয়েছে। জেমির অনিচ্ছা থাকা সত্ত্বেও ও কিছু করতে পারেনি। জেমির বুক ফেটে কান্না আসে। ও কখনো ভাবতে পারেনি জায়ান ওর সাথে এতটা নোংরামি করবে। কাল রাতে জায়ান নোংরামির শেষ পর্যায়ে চলে গিয়েছে। কোনো নারীর অনিচ্ছা থাকা সত্ত্বেও ও যে পুরুষ জোর করে পুরুষত্ব খাটায়, সে কখনো পুরুষ হতে পারে না, হোক সে নারী তার বউ। জেমি ভোর হওয়ার সাথে সাথে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই জায়ানকে বিছানায় ওপর মাথা হয়ে বসে থাকতে দেখে ওর রাগে গা জ্বলে উঠল। জেমিকে বের হতে দেখে জায়ান উঠে দাঁড়িয়ে জেমির সামনে গিয়ে দাঁড়ালো। জায়ানকে দেখেই জেমি পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে জায়ান ওর হাতটা টেনে ধরতে জেমি একটানে হাতটা ছাড়িয়ে নিয়ে দরজার দিকে পা বাড়ালো। জায়ান রেগে গিয়ে জেমিকে দরজার সাথে চেপে ধরল। তারপর জেমির গাল চেপে ধরে বলে উঠল, আমি তোমার স্বামী। তোমার ওপর আমার সম্পূর্ণ অধিকার রয়েছে। তাহলে কেন এমন করছো? জেমির জায়ানের হাতটা ছোটানোর চেষ্টা করতে করতে বলল, স্বামী? হাস্যকর। স্বামী শব্দটা তোমার মুখে মানায় না জায়ান। খুব শীঘ্রই তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। আর সেদিন তুমি বুঝবে তুমি কতটা অন্যায় করেছ। বলেই শরীরের সমস্ত জোর দিয়ে জায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে বাইরে বেরিয়ে গেল জেমি। এখন আর ওর চোখের পানি জমে না, শুধু ভিতরে রাগ, ক্ষোভ আর ঘৃণা জন্ম হয়েছে।
ভালোবাসাটা চাপা পড়ে যাচ্ছে এসবের আড়ালে। জায়ান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ওর কানে জেমির বলে যাওয়া কথাগুলো ভাসছে। রাগে চোখ দুটো লাল হয়ে গেল মুহূর্তেই। হাত মুষ্টিবদ্ধ করে সজোরে দেয়ালে ঘুষি মেরে বসল। তারপর চিৎকার করে বলতে শুরু করলো, আমাকে ঠকানোর শাস্তি যতদিন না তুমি পাচ্ছ, ততদিন অবধি আমার থেকে তোমাকে কেউ দূরে রাখতে পারবে না, কেউ না। বলেই তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আজকে কি রান্নাবান্না কিছু হবে না? আমি কি না খেয়ে থাকবো? ইরা বেগম রান্নাঘরে দরজায় এসে কথাটা বলতেই জেমির সাথে সাথে শান্ত কণ্ঠে জবাব দিল, আজ থেকে আমি আপনাদের জন্য কোনো রান্না করব না। আপনার যদি এতই ক্ষুধা লাগে, নিজেরটা নিজে বানিয়ে খাবেন। জেমির এমন কথা শুনে ইরা বেগম সাপের মতো ফোঁস করে উঠল রাগে। চোখ দুটো বড় বড় করে জেমির দিকে রাগী চাহনি নিক্ষেপ করে এক প্রকার চেঁচিয়ে বলে উঠল, তোমার সাহস তো কম না মেয়ে, তুমি আমার মুখের ওপর এই কথা বলো? আজ জায়ান বাড়িতে আসুক, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলবো। ইরা বেগমের কথা শুনে জেমি একটু শব্দ করে হাসল। তারপর ইরা বেগমের সামনে এসে দাঁড়িয়ে শান্ত ভঙ্গিতেই বলল, আপনার মতো শাশুড়ির কাছ থেকে এই কথাই আশা করা যায়? আচ্ছা মা, আপনার কি লজ্জা করে না? নিজের হাতে নিজের ছেলের সংসার ভাঙতে যাচ্ছেন, সংসারে আগুন লাগাচ্ছেন। কেন করছেন মা? আমাদের একটু শান্তিতে সংসার করতে দিচ্ছে না কেন মা? বাবা মা ছেড়ে আপনাদের ভরসায় আপনাদের কাছে এসেছিলাম, তার পরিবর্তে এমন পুরস্কার পাবো আমি ভাবতেও পারিনি। আপনারও একটা মেয়ে আছে, ওর সাথে যদি আজ ওর শাশুড়ি এমন করতো, আপনি কি সহ্য করতে পারতেন? জেমি কথাটা বলতে দেরি, ওর গালে থাপ্পড় পড়তেও দেরি হল না। ইরা বেগম সজোরে জেমির গালে থাপ্পড় দিয়ে জেমির চুলের মুঠি ধরে বলতে লাগলো, কতদিন বলেছি আমার মেয়ের সাথে তোমার তুলনা দিবে না। তোমার মতো যেসব নোংরা মেয়েরা স্বামী থাকতেও বাইরের নোংরামি করে বেড়ায়, সেসব মেয়েরা স্বামী সংসার পাওয়ার যোগ্য না। আর জায়ান আসুক, তোমার একদিন কি আমার একদিন দেখো। বলে জেমিকে ধাক্কা দিয়ে ফেলে হনহন করে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। জেমি এখন কাঁদছে না, ওর ব্যথাও লাগছে না। ওর মনে হচ্ছে ও অনুভূতিহীন হয়ে গেছে। জেমি নিঃশব্দে রান্নাঘর ত্যাগ করলো। আজও কারোর জন্য রান্না করবে না, এতে যা হওয়ার হবে। ও প্রতিজ্ঞা করে নিয়েছে আর কোনো অত্যাচার মুখ বুজে সহ্য করবে না। জেমি শক্ত মুখ করে নিজের রুমে চলে আসলো। জেমি সত্যি সত্যি রান্না করেনি। এদিকে ইরা বেগমের পেটে ক্ষুধায় পেটে ইঁদুর লাফাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এখনও পেটে কিছু পড়েনি, সকালের চাটা অবধি দেয়নি। কয়েকবার রান্নাঘরে গিয়েও ফিরে এসেছেন, কারণ রান্নার ঘরের কোনো কিছু সে খুঁজে পায় না। জেমিকে জিজ্ঞেস করলে জেমি শটান জবাব দিয়ে দিয়েছে, জানি না, নিজে খুঁজে নেন। বিরক্ত হয়ে আর রান্নাঘরে ঢুকেননি। বিছানায় শুয়ে ক্ষুধায় এপাশ ওপাশ করছে ইরা বেগম। এইবার আর থাকতে না পেরে বিছানায় উঠে বসে পড়ে পেটে হাত দিয়ে বলতে লাগলো, এমন অসভ্য মেয়ে আমি জীবনে দেখিনি। আজ জায়ান আসুক, আজকেই বাড়ি থেকে বিদায় করব এই মেয়েকে। কিন্তু এখন কি খাবো আমি? বলে রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে দেখলো জেমি ডাইনিং টেবিলে আরাম করে বসে খাচ্ছে। জেমিকে খেতে দেখে ইরা বেগম রাগে ফেটে পড়ে চিৎকার দিয়ে বললেন, আমাকে না খাইয়ে রেখে এখানে তুমি আরাম করে বসে খাচ্ছ? তোমার লজ্জা করে না? বাসায় একটা বয়স্ক লোক না খেয়ে আছে, আর তুমি খাচ্ছ? বাবা মা আদব কায়দা শেখায় নাই কিছু? কী করে বড়দের সম্মান করতে হয় জানো না? জেমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, বয়স্ক আর সম্মান? হাসালেন। সম্মান জিনিসটা আদায় করে নিতে হয়। আর আপনাকে সম্মান তো দূরের কথা, আপনার প্রতি আমার ঘৃণা হয়। মা বলতেও লজ্জা করে। মা শব্দটার মতো সম্মানের শব্দটা আপনার জন্য না। ইরা বেগম রাগে জেমির মুখের সামনে থেকে খাবারটা ছুঁড়ে ফেলে দিয়ে হনহন করে রুমে চলে গেল। জেমিও কিছু বলল না। রাতে জায়ান বাসায় ফিরতেই ইরা বেগম কান্না করে ভাসালেন। জায়ানের কাছে সবটা বলে জেমিকে রুমের থেকে টানতে টানতে এনে জায়ানের সামনে ফেলল। জেমির মধ্যে আজ কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছে না জায়ান। জেমি একবারও জায়ানের দিকে চোখ তুলে তাকাচ্ছে না। জায়ান জেমির চোখে স্পষ্ট ঘৃণা দেখতে পারছে। আজ জেমিকে শান্ত মনে হচ্ছে। জায়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, বড়দের সম্মান দিতে শেখনি বোধ হয়। বয়স্ক একটা মানুষকে সারাদিন অভুক্ত রেখে নিজে খেয়েছ, এটা কোন ধরনের অসভ্যতা? জায়ানের প্রশ্নে জেমি উত্তর দিল,
সম্মান শব্দটা তোমার মুখে মানায় না। মনে করো তোমার থেকে শিখেছি এসব। যে নিজের বউকে সম্মান দেয় না, সেই লোকের মাকে আমি কেন সম্মান দিব? জেমির কথা শুনে জায়ান ওর দিকে রাগী চাহনি নিক্ষেপ করল। ইরা বেগম জেমির কথা শুনে জায়ানকে উদ্দেশ্য করে ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে বলল, দেখেছিস বাবা, দেখেছিস? তোর মুখে মুখেও কথা বলে। কি মেয়ে বিয়ে করে এনেছিস দেখেছিস? জেমি কিছু না বলে ওদের সাইড কাটিয়ে চলে গেল। জায়ানও আজ কিছু না বলে নিঃশব্দে উঠে চলে গেল নিজের রুমে। ইরা বেগম কেন জানি শান্তি পেলেন না জায়ানের চুপ থাকায়। জায়ান ফ্রেশ হয়ে রুমে ঢুকতে শুনতে পেল জেমির ফোনটা বাজছে। জায়ান এগিয়ে গিয়ে ফোন হাতে নিতে দেখল আননোন নাম্বার। জায়ান ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ছেলের কণ্ঠ থেকে বলে উঠল, কাল একবার দেখা করতে পারবে? তোমার সাথে আমার অনেক কথা জমে আছে। জায়ানের এই মুহূর্তে কপালের রগটা ফুলে উঠেছে। ঠোঁট দুটো রাগে কাঁপছে, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। জেমি রুমে ঢুকতে জায়ান জেমিকে দেখেই রেগে গেল। ফোনটা মেঝেতে এক আছাড়ে চূর্ণবিন্ন হয়ে গেল। জেমি জায়ানের ভয়ঙ্কর রূপ দেখে কিছুটা ভয় পেল। হঠাৎ জায়ানের এতটা রেগে যাওয়ার কারণ খুঁজে পেল না ও। জায়ান ফোনটা ছুঁড়ে মেরে জেমির সামনে গিয়ে জেমিকে সজোরে একটা থাপ্পড় মারতেই জেমি ছিটকে ড্রেসিং টেবিলের উপরে পড়ে যেতেই ড্রেসিং টেবিলের কাঁচটা ভেঙে গেল। আর সেখান থেকে এক টুকরো কাঁচ জেমির হাতে ঢুকে যেতেই জেমি চিৎকার করে উঠল। জায়ান সেদিকে চোখ না দিয়ে পুনরায় জেমিকে সরিয়ে এনে দ্বিতীয়বার থাপড় মারল। পোড়া আর কেটে যাওয়ার যন্ত্রণায় জেমি কাতরাচ্ছে। হাতের তালু দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। পরপর দুইটা থাপড় খেয়ে মেঝেতে পড়ে ছটফট করছে ব্যথায়। ওর সামনেই জায়ান রাগী চেহারা নিয়ে খাটের ওপর বসে আছে। জেমি যন্ত্রণায় ছটফট করে কাঁদছে, সেদিকে কোনো হুঁশ নেই। ওর কানে বারবার ওই ছেলেটার কণ্ঠস্বর ভাসছে। জেমি হাউমাউ করে কাঁদছে। জেমির চোখগুলো বারবার বন্ধ হয়ে আসছে। দুর্বল শরীরে এতটা ব্যথা কারো পক্ষে সহ্য করা সম্ভব না। যন্ত্রণায় ছটফট করতে করতে জেমি জ্ঞান হারালো। জেমিকে শান্ত হতে দেখে জায়ানের হুঁশ ফিরল। ওর মনে হলো ওর দেহে প্রাণ ফিরে আসছে। এতক্ষণও কোন দুনিয়ায় ছিল ওর মুখে নেই। জায়ান চারদিকে একবার চোখ বুলিয়ে দেখল ঘরের সারা মেঝেতে রক্ত দিয়ে মাখামাখি। জায়ান মুহূর্তেই জেমির কাছে দৌড়ে গিয়ে হাঁটু ভেঙে বসে জেমির মাথাটা কোলে নিয়ে দেখল জেমির জ্ঞান নেই। জায়ানের চোখটা জেমির হাতের দিকে যেতেই জায়ানের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। পুড়ে যাওয়া হাতের তালুতে কাঁচ ঢুকে আছে, সেখান থেকে গলগল করে রক্ত পড়ছে। হাতটা দেখে এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে। জায়ান দেখে আটকে উঠল। জায়ান জেমিকে কোলে তুলে খাটে নিয়ে শুয়ে দিয়ে ডাক্তারকে ফোন দিল। জেমির এই অবস্থা দেখে ওর নিজের উপর ভীষণ রাগ উঠছে। আবার ছেলেটার কথা মনে উঠতেই জেমির উপর রাগে মাথা ফেটে যাচ্ছে। জেমিউকে ঠকাচ্ছে ভাবতে ওর রাগ বেড়েই চলছে। ডাক্তার আসার আগেই জায়ান রুমটা তড়িঘড়ি করে পরিষ্কার করে নিল। ডাক্তার এসে জেমির হাতটা ব্যান্ডেজ করে দিয়ে ওষুধ দিয়ে গেল। জায়ান জেমির পাশে বসে আর হাতটা আঁকড়ে ধরে বলতে লাগলো, তুমি আমাকে কেন ঠকাচ্ছ? তুমি নিজেও জানো না তোমার সাথে ঠিক কী কী হবে। এর থেকে ভয়ঙ্কর শাস্তি হবে তোমার, ভয়ঙ্কর। বলে রাগে হনহন করে বেরিয়ে গেল। জেমির জ্ঞান ফিরতেই মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করল। সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে। চোখ খুলে চারদিকে তাকাতেই নিজেকে খাটের ওপর আবিষ্কার করল। জায়ানের আঘাতের কথা আর হাতের যন্ত্রণার কথা মনে পড়তেই জেমি লাফিয়ে উঠে বসে পড়ল। হাতের দিকে নজর দিতে দেখল হাতটা ব্যান্ডেজ করা। জেমি মুখ দিয়ে ওর নিজের অজান্তে বেরিয়ে এলো, ব্যান্ডেজ কে করলো? আর আমি এখানেই বা কী করে এলাম? মনে পড়ছে না কেন আমার? বলেই মাথাটা চেপে ধরল। মাথাটা প্রচণ্ড ভারী মনে হচ্ছে ও। চারদিকে চোখ বলিয়েও জায়ানকে কোথাও দেখতে পেল না। বাড়িটা নিস্তব্ধ লাগছে ওর। ইরা বেগম কি বাড়ি নেই? জেমি ঘড়ির দিকে নজর দিতে দেখল সন্ধ্যা 7:30 বাজে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা মনে করতেই জেমি আটকে উঠল ভয়ে। জায়ানের পশুর মতো আচরণ, জায়ানের প্রতি ঘৃণা ওর বেড়েই যাচ্ছে। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ কানে আসতেই জেমি দুর্বল শরীর নিয়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই একটা অপরিচিত মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকটা অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে জেমি। মেয়েটা জেমিকে দেখে একটু মুচকি হেসে এসে জেমিকে হুট করে জড়িয়ে ধরতেই জেমি ভ্যাবাচাকা খেয়ে গেল। জেমিকে জড়িয়ে ধরে মেয়েটা হাস্যোজ্জ্বল মুখে বলে উঠল,
হে ভাবিবু, কেমন আছো? জেমি কি বলবে খুঁজে না পেয়ে সোজা প্রশ্ন করে বসল। তোমাকে ঠিক চিনতে পারলাম না, কে তুমি? মেয়েটা একটু হেসে জবাব দিল, আমি মায়া, সম্পর্কে তোমার ননদ, জায়নের খালাতো বোন। অবশ্য আমাকে চেনার কথাও না, তোমাদের বিয়েতে আমি আসতে পারিনি। আজ এই বাংলাদেশে ব্যাক করেছি, আর এসেই সোজা তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছি। মায়ার জবাবে জেমি সৌজন্যতার খাতিরে একটু হাসার চেষ্টা করলো। কেন যেন মেয়েটাকে ওর ভালো লাগছে না। দেখে মনে হচ্ছে কিছু একটা রহস্য আছে ওর মধ্যে। হঠাৎ করে ইরা বেগম মেয়েটার পেছন থেকে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, সরো দেখি তাড়াতাড়ি, এত বড় সুটকেসটা কি না আনা যায়? আবার কত কষ্ট করিয়া সিঁড়ি দিয়া উঠাইলাম, আমার দম বের হইয়া যাইতেছে। সরো, আমার ভেতরে ঢুকতে দাও। ইরা বেগমের কথা শুনে মায়া নিজে নিজেই ফিসফিসিয়ে বলল, এ তো কিছুই না, তোমার কপালে আরো দুঃখ আছে খালামণি। মায়া বের করে কিছু বলতেই জেমি অবাক চোখে একবার মায়ের দিকে তাকালো। দেখলো মায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। জেমি একবার ইরা বেগমের তাকিয়ে দেখলো সত্যি অনেক বড় একটা লাগেজ হাতে। জেমি বুঝতে না পেরে প্রশ্ন করে উঠল, এত বড় একটা লাগেজ নিয়ে আপনি কি করছেন? জেমির প্রশ্ন শুনে ইরা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বলে উঠল, সেই কৈফত কি আমি তোমারে দিমু? সরো সামনে থেকে। বলেই জেমিকে সাইড কাটিয়ে ভেতরে চলে গেল। মায়া জেমির হাতটা ধরতেই জেমি আহ করে উঠল। মায়া একটু ভ্রু কুঁচকে জেমির হাতের দিকে নজর দিতেই দেখল জেমির হাতটা ব্যান্ডেজ করা। মায়া মনে মনে একটা পৈশাসিক হাসি দিয়ে মনে মনে বলতে লাগলো, তোমাকে খুব দ্রুত আমার আর আমার জায়নের জীবন থেকে আউট করব, মাই ডিয়ার ভাইপো। বলেই একটু হাসল। মেয়েটাকে আনমনে হাসতে দেখে জেমির কেন যেন সন্দেহ হলো। মায়া কিছু না বলে ভেতরে ঢুকে গেল। জেমিরও কেন যেন ইচ্ছে হলো না, তাই নিঃশব্দে ভেতরে চলে গেল। কেন যেন ওর মনে হচ্ছে আবার কোনো নতুন ঝড় আসবে। সে ঝড়ের নাম কি হবে? ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। জেমি আনমনে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জীবনটা কিভাবে এলোমেলো হয়ে গেল সেটা ভাবছে। আজকে সন্ধ্যা থেকে কয়েকবার মায়া ওর রুমে এসে নিজে নিজেই বক বক করে চলে গেছে। জেমির কেন যেন এই মেয়েটাকে সন্দেহ হচ্ছে। আবার সাথে অবাকও হয়েছে একটা বয়স্ক মহিলাকে দিয়ে অত বড় একটা লাগেজ এতটা রাস্তা আনল। জায়ান এখনো বাসায় ফিরনি। জেমি এইসবই ভাবছিল, আর হঠাৎ করে পেছন থেকে কেউ একটা হাত ওর কাঁধে রাখতেই জেমি হকচকিয়ে উঠে পেছনে ফিরতে জায়ানকে দেখতে পেল। জায়ানকে দেখেই জেমি পিছনে পিছিয়ে গিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, খবরদার, কালকের মতো আজকে আমার কাছে আসার চেষ্টা করো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জায়ান জেমির কথা শুনে শান্ত কণ্ঠে জেমির দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি তোমাকে টাচ করলে তোমার ঘৃণা লাগে তাই না? অন্য একজন টাচ করলে বুঝি খুব ভালো লাগে? জায়ানের কথা শুনেই জেমির শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে উঠল রাগে। জায়ান জেমির সামনে এগিয়ে জেমির গালে হাত দেওয়ার আগে জেমি জায়ানকে ধাক্কা মেরে দুলে ফেলে দিল। জায়ানকে ধাক্কা দিয়েই জেমি রুমে এসে পড়ল। একটা বালিশ নিয়ে রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই জায়ান পেছন থেকে এসে জেমির চুলের মুঠি খাবলে ধরল। জেমি ব্যথায় আহ করে উঠল। জায়ান জেমিকে নিজের দিকে ফিরিয়ে রাগী কণ্ঠে বলল, তোমার শরীরের ওপর আমার অধিকার, প্রতি রাতে তোমাকে ভোগ করার অধিকার আমার আছে। জায়ানের কথা শুনে জেমি নিজের সমস্ত শক্তি দিয়ে নিজেকে জায়ানের কাছ থেকে ছাড়িয়ে পায়ের জুতো খুলে সোজা জায়ানের গালে জুতোর বাড়ি বসিয়ে দিল। জেমির এহেতুক কাণ্ডে জায়ান সাথে সাথে জেমির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। জায়ান জেমিকে কিছু বলার জন্য এগিয়ে যেতেই জেমি জায়ানের হাতটা মুচড়ে ধরে রাগী কণ্ঠে বলে উঠল, নারীকে ভোগপণ্য হিসেবে দেখো তাই না? তোমার মতো জঘন্য মানসিকতার মানুষ আমি আমার জীবনে দ্রুত দেখিনি। কি ভেবেছিলে আমাকে যেমন খুশি তেমনভাবে পশুর মতো অত্যাচার করবে, আর আমি সবটা মুখ বুজে মেনে নিব? আজ একটা কথা কান খুলে শুনে রাখো, নারী সস্তা না। যে নারী অল্প আঘাতে কান্না করে ভাসিয়ে দিতে পারে, সে নারী হাজার আঘাতেও কাঠের ন্যায় শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে পারে। যে নারী পরিস্থিতি বোঝে, অনেক অত্যাচার মুখ বুজে মেনে নেয়, সেই নারীর যখন সব সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তাই নারীকে সস্তা মনে করো না। আজ থেকে প্রত্যেকটা অন্যায়ের শাস্তি আমি তোমাকে গুনে গুনে দিব।
মানি না তোমাকে স্বামী হিসেবে, তাই আমার অথবা আমার শরীরের ওপর কোনো অধিকার তোমার নেই। মাইন্ড ইট। বলে জায়ানকে ধাক্কা মেরে ফেলে জেমি রুম ত্যাগ করলো। হাতের ক্ষতটার ব্যথা ক্রমশ বেড়ে যাচ্ছে জেমির। হাতের পোড়া জায়গার উপরে চামড়া উঠে যাচ্ছে। জেমি মেঝেতে বসে বিছানার চাদরটা খামচে ধরে শান্ত হয়ে বসে আছে। ওর শরীর কাঁপছে রাগে। চোখ থেকে নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিন্তু এই জল কষ্টে না, এই জল রাগ, ক্ষোভ সংমিশ্রণে। জেমি শান্ত হয়ে ভাবছে, জায়ানের যখন হাত মুচড়ে ধরল তখন জায়ান চাইলেই জেমিকে ছিটকে ফেলে দিতে পারত, কিন্তু দিল না কেন? জেমি হুট করে দাঁড়িয়ে গিয়ে চোখের পানিগুলো দুই হাতে মুছে নিয়ে নিজে নিজেই বলে উঠল, কেন কাঁদছি আমি? কেন চোখ থেকে পানি পড়ছে? আজ থেকে আমি কাঁদবো না। আমার প্রতি করা প্রত্যেকটা অন্যায়ের শাস্তি পাবে ইরা বেগম আর জায়ান। শুধুমাত্র নিজেকে দুর্বল ভেবে অনেক অন্যায় সহ্য করেছি, আমি ভুল করেছি, আর একটাও ভুল করব না। অন্যায় যে করে আর অন্যায় সে সহে, দুজনেই সমান অপরাধী। আমি তো কোনো দোষ করিনি, তাহলে শাস্তি কেন পাবো? শাস্তি পাবে তো তারা, যারা আমার সাথে প্রতিনিয়ত অন্যায় করে চলেছে। আজ থেকে অন্যরকম জেমিকে দেখবে সবাই, যে থাকবে মানসিকভাবে স্ট্রং, প্রতিবাদী, যার থাকবে না মায়া, অনুভূতি, যার মনে থাকবে না ভালোবাসা। নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করলাম বলেই ছাদের দিকে পা বাড়ালো। এই মুহূর্তে এই বাড়িটা ওর কাছে নরক মনে হচ্ছে। মাইন্ড ফ্রেশ, তাই ছাদের দিকে হাঁটা শুরু করলো। জায়ান খাটের ওপর মাথার চুল খাবলে ধরে বসে শান্ত হয়ে বসে আছে। মাথার যন্ত্রণা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। মাথায় এত যন্ত্রণা কেন হচ্ছে? বিগত কয়েকদিন ধরে মাথার যন্ত্রণা বাড়ছে ওর। জায়ান এর অহেতুক মাথা ব্যথার কারণ খুঁজে পাচ্ছে না। জায়ানের যখন মাথা ব্যথা ওঠে তখন ওর কাছে সব কিছু বিষাক্ত লাগে। জায়ান মাথাটা চেপে ধরে বিছানায় শুয়ে পড়ল। মাথার যন্ত্রণায় ছটফট করতে লাগলো। জায়ান নিজেও বুঝতে পারছে না ওর এতটা কষ্ট হচ্ছে কেন। জায়ান মাথা চেপে বালিশে রাখতে রাখতে নিজে নিজেই বলে উঠল, এতটা ব্যথা হচ্ছে কেন হঠাৎ? হয়তো বেশি চিৎকার চেঁচামেচি করায়, একটু ঘুমানোর প্রয়োজন। বলেই আস্তে আস্তে চোখ বন্ধ করে নিল। মায়া ইরা বেগমের রুমে পায়চারি করছে। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ও কিছু নিয়ে চিন্তিত। মায়ার সামনেই ইরা বেগম খাটের ওপর বসে বসে পান চিবাচ্ছেন। মায়াকে এমন করে পায়চারি করতে দেখে ইরা বেগম মুখ ভর্তি পান চিবাতে চিবাতে বলে উঠল, আহ মায়া মামনি, এত রাতে এমন করে পায়চারি করছো কেন? নিজের রুমে গিয়ে ঘুমা। সকাল হলে কিছু একটা ভেবে নিও। অনেক রাত হয়েছে, আমি বরং ঘুমাই, তুমি নিজের রুমে যাও। তোমাকে এই রুমে এই সময় জায়ান বা ওই মেয়েটা দেখে নিলে সন্দেহ করবে। ইরা বেগমের কথা শুনে মায়া পায়চারি বন্ধ করে দিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, তোমার মোটা মাথায় এইসব ঢুকবে না মামনি। না, তুমি তো সারাদিন মুখ ভর্তি পান চিবাতে ব্যস্ত থাকো, তুমি কি করে আমার মনের অবস্থা বুঝবে? মায়ের এমন কথা শুনে ইরা বেগম চোখ বড় বড় করে মায়ার দিকে তাকিয়ে রইল। যে মেয়েটার জন্য সে এত কিছু করছে, আর সেই মেয়েটাকে তাকে এইভাবে কথা শোনাচ্ছে, এটা ইরা বেগম মানতে পারছে না। ইরা বেগমকে গোল গোল চোখে তাকিয়ে থাকতে দেখে মায়া ইরা বেগমের সামনে সোফায় বসে পায়ের ওপর পা তুলে আদেশ স্বরে বলে উঠল, আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসে তো মামনি। মায়ের কথা শুনে ইরা বেগম মনে হয় আকাশ থেকে পড়ল। এত রাতে মায়া ইরা বেগমকে কফি বানানোর জন্য আদেশ করছে। ভাবতে ইরা বেগম জড়ালো কণ্ঠে বলে উঠল, আমি আমি এত রাতে তোমার জন্য কফি করে আনবো? কি বলছো তুমি মায়া মামনি? ইরা বেগমের কথা শুনে মায়ার মুখের মধ্যে বিরক্তির চিহ্ন স্পষ্ট ফুটে উঠল। মায়া ঝাঁঝালো কণ্ঠে পাল্টা উত্তর দিল, এই রুমে যেহেতু তুমি আছো সেহেতু তোমাকেই বলেছি, তাই না? সো ননসেন্স কোয়েশ্চেন করে আমার মাথাটা গরম করো না। যাও, এক্ষুনি আমার জন্য কফি নিয়ে এসো। আমার আদেশ মানতে তুমি বাধ্য। ভুলে যেও না এই বাড়িটা আমার। বলেই মায়া মোবাইলের মধ্যে মনোযোগ দিল। ইরা বেগম আহত চোখে তাকিয়ে আছে মায়ার দিকে। বাধ্য হয়ে উঠতে হলো ইরা বেগমকে। মায়ার মুখের ওপর আর কথা বলার সাহস হলো না। ইরা বেগমকে বেরিয়ে যেতে দেখে মায়া বাঁকা হেসে বলল, তুমি এতটা বোকা কেন মামনি? কি ভেবেছ জেমির উপর যেমন করে ছুরি ঘুরিয়েছ আমার ওপরও তেমন করবে? বলেই শব্দ করে হাসল মায়া। তারপর হাসতে হাসতেই বলে উঠল, মায়া তো কাঁচা খেলোয়াড় না মাই ডিয়ার মামনি। জায়ানের জীবন থেকে জেমিকে সরানোর পর তোমাকেও আমাদের জীবন থেকে আউট করে দেব, ছুঁড়ে ফেলে দেব রাস্তায়। আর জেমি, কাল সকালে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।
এমন সারপ্রাইজ যে তুমি ভেঙে যেতে বাধ্য হবে, চমকে উঠবে অজান্তে। সবশেষে তোমার জন্য কি ওয়েট করছে তুমি নিজেও জানো না। বলে মায়া একা একাই হাসতে লাগলো। ওর খুশিতে বাদ মানছে না। দীর্ঘ 4 বছর পর ওর চাওয়া পূর্ণ হতে যাচ্ছে। ইরা বেগম রান্নাঘরে এসে রাগে ফেটে পড়ল। রাগে গা জ্বলে উঠল তার। রাগে ফোঁস করতে করতে বলতে লাগলো, আমাকে হুকুম দেওয়া, এই ইরাকে হুকুম দেওয়া? তোকে তো মেয়ে আমি 2 দিনে পিষিয়ে দেব। একবার শুধু জায়নের সাথে বিয়ে হোক। তোকেও যদি ওই মেয়েটার মতো নাকে দড়ি না দিয়ে ঘুরিয়েছি, আমার নাম ইরা না। ইরা বেগম রাগে বকবক করছে আর কফি বানাচ্ছে। মায়াকে জায়নের বউ করতে চাওয়ার পেছনে কারণটা হলো মায়ার বাবার সম্পত্তি আর এই 2 তলা বাড়ি হাতানোর লোক। মায়া ইরা বেগমের উদ্দেশ্যটা খুব ভালো করে জানে। ইরা বেগমের লোভে অন্ধ হয়ে যে অন্যায় করছে, তার পরিণাম কী হবে সে ভাবতেও পারছে না। লোভের বশীভূত হয়ে আছে জেমির উপর অত্যাচার করছে। কতটা ভুল করছে এখন সে বুঝতে পারছে না। আজানের শব্দ কানে যেতেই জেমি উঠে নামাজ আদায় করে নিল। তারপর কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে থেকে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেল। যাই হোক, মেয়েটা তো নতুন এসেছে, ওকে না খাই রাখা তো ঠিক হবে না। রান্নাঘরে গিয়ে জেমি ওর নিজের মতো রান্নায় মনোযোগ দিল। হাতের পোড়া আর কাটার ক্ষত দুটোর ব্যথা আজ একটু কম, তাই সাবধানে কাজ করছে। সবার জন্য নাস্তা বানাতে বানাতে ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই। জেনি সব নাস্তাগুলো টেবিলে সাজিয়ে রেখে নিজের রুমের দিকে যাওয়ার সময় খেয়াল করলো জায়নের রুমের দরজাটা বন্ধ। এতক্ষণে তো জায়নের অফিসে যাওয়ার জন্য উঠে পড়ার কথা। কৌতূহল বশত জেমি জায়নের রুমে দরজায় হাত লাগতে দরজাটা একটু খুলে গেল। জেমি ভেতরে উঁকি মারতেই ওর হাত পা ঠান্ডা হয়ে গেল। এ দৃশ্য দেখার মতো শক্তি ওর শরীরে অবশিষ্ট নেই। জেমি চোখ বন্ধ করে জোরে দরজাটা লাগিয়ে দিয়ে নিঃশব্দে ধীর পায়ে পুতুলের মতো এগিয়ে যাচ্ছে নিজের রুমে। ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে না টলমল করছে। জেমি নিজের রুমে এসে দরজা লাগিয়ে দরজা ঘেঁষে মেঝেতে বসে পড়ল। না, জেমি কাঁদছে না। ওর চোখ স্থির হয়ে আছে, নড়ছে না, চোখের পলকও পড়ছে না। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিল হাঁটুর ভাঁজে। সকাল সকাল এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না ও। কী করবে এখনো? এই মুহূর্তে ওর কী করা উচিত? ঠিক এইভাবে বসেছিল জেমি নিজেও জানে না। হাঁটু ভাঁজে মুখ লুকিয়ে গুটিসুটি মেরে বসে আছে জেমি। হঠাৎ করে দরজায় কেউ টোকা মারতেই জেমির ধ্যান ফিরে এলো। জেমি তাড়াহুড়ো করে নিজেকে সামলে নিল। চোখের কোণে জমে থাকা জল শাড়ির আঁচলে মুছে নিয়ে দরজা খুলতেই মায়া বিভৎস বিধ্বস্ত অবস্থায় চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জেমি অসহায় চাহনি নিক্ষেপ করে আছে মায়ার দিকে। মায়াকে দেখে বোঝা যাচ্ছে ও সারা রাত কেঁদেছে। চোখের চারপাশ লাল হয়ে ফুলে আছে, চোখের কোণে জল জমে আছে, চুলগুলো এলোমেলো হয়ে ঘাড়ের ওপর ছড়িয়ে আছে, ঠোঁটের নিচে খানিকটা ফুলে লাল হয়ে আছে। মায়াকে এই অবস্থায় দেখে জেমির বুকের ভেতরটা মুচড়ে উঠল। জেমির কণ্ঠস্বর নিমিষেই হাওয়া হয়ে যেতে লাগলো। জেমি কিছু বলতে চেয়েও পারছে না। সব শব্দগুলো জেমির গলায় জট পাকিয়ে আছে। জেমি কয়েকবার ঢোক গিলে জট পাকানোর স্বরে বলে উঠল, তোমার এই অবস্থা কেন মায়া? জেমি মায়াকে প্রশ্ন করতেই মায়া হুট করে জেমিকে জড়িয়ে কেঁদে উঠল। আমার সব শেষ হয়ে গিয়েছে। আমি এখন আমার বাবা মায়ের সামনে কোন মুখে দাঁড়াবো? আমি এখন কি করব? তুমি বলে দাও প্লিজ। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে। কাল রাত থেকে অসহ্য যন্ত্রণা ভোগ করে এসেছি, আর পারছি না আমি, আর পারছি না বলেই আরও কান্নায় ভেঙে পড়ল। জেমি এই মুহূর্তে কি বলবে খুঁজে পাচ্ছে না। রাগে ওর শরীর ফেটে যাচ্ছে। কিছুক্ষণ আগে নিজের চোখে যে দৃশ্য দেখল, এরপর মায়ার ওপর ওর রাগে মাথা ফেটে যাচ্ছে। জেমি কিছু না বলে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে এসব ভেবেও নিজেকে গুটিয়ে নিচ্ছিল, কিন্তু এখন আর নিজেকে গুটালে চলবে না। জেমি মায়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে শক্ত কণ্ঠে বলল, সবটা খুলে বলো মায়া, কী হয়েছে? আমি নিশ্চয়ই তোমাকে তোমার যোগ্য প্রাপ্যটা ফেরত দেব, বলো। জেমির কথা শুনে মায়া কাঁদো কাঁদো স্বরে বলল, জায়ান, জায়ান, জায়ান আমার সাথে, বলে আবার কেঁদে উঠল। জেমির শক্ত চেহারা করে দাঁতে দাঁত চেপে জোরে বলে উঠল, কান্না বন্ধ করো। আইসা স্টপ মায়া। কী হয়েছে খুলে বলো, তোমার এই অবস্থা কেন? জেমির কথা শুনে মায়া কাঁদতে কাঁদতেই বলতে লাগলো,
কাল রাতে জায়ান আমার শরীর ভোগ করেছে শকুনের মতো খুব লেখে। আর বলতে পারল না। তার আগে ওর গালে সজোর একটা থাপড় বসিয়ে দিল জেমি। থাপড় খেয়ে মায়া ঘুরে তাকাতেই আবারও আরেকটা থাপড় পড়ল মায়ার গালে। দ্বিতীয় থাপড় দিয়েই পরপর আরও দুইটা থাপড় দিয়ে দিল মায়ের গালে। পরপর চারটা থাপড় খেয়ে মায়ার মাথা কিছুটা ঘুরে গেল। ফর্সা গাল দুইটা লাল টকটকে হয়ে আছে। মায়া গালে হাত দিয়ে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে জেমির দিকে। মায়া ঠোঁট আর শরীর সমানে রাগে কেঁপে উঠছে বারবার। মায়া জোরে চিৎকার করে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ! তুমি আমার গায়ে হাত তুলে? এত বড় সাহস তোমার! আমি তোমার কাছে আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে এসেছিলাম, আর তুমি আমাকে থাপ্পড় মারলে। তোমাকে আমি বলেই মায়া জেমির দিকে তেড়ে যেতেই জেমি খপ করে মায়ার হাতটা পিঠের সাথে মুচড়ে ধরে রাগে কণ্ঠে বলতে লাগলো, এই থাপ্পড়গুলো তোমার কুকর্মের কাছে খুব সামান্য। এতটা নিজ তুমি? নিজের সম্মানে এত বড় একটা দাগ লাগাতে তোমার লজ্জা করলো না? কি করে পারলেই কাজটা করতে? আজ তুমি শুধু তোমার গায়ে দাগ লাগাওনি, আজ তুমি পুরো মেয়ে জাতির গায়ে দাগ লাগালে। নিজের শরীরটা এত সস্তা করে দিয়েছো যে এই নোংরা খেলা খেলতে চাইছো। এতটা নোংরা একটা মেয়ে কি করে হতে পারে? একটাবার ভেবেছো এই কথাগুলো বাইরের লোক জানলে তুমি সমাজে মুখ দেখাবে কি করে? ছি মায়া, ছি! তোমার এই শরীরে হাত দিতেও আমার ঘৃণা হচ্ছে। বলে জেমি মায়াকে ছিটকে সরিয়ে দিল। মায়ার রাগে ফোঁসফোঁস করছে। জেমি মায়াকে ছিটকে সরিয়ে দিতে মায়া ফোঁসফোঁস করে বলে উঠল, এই মেয়ে, তোমার কী মনে হয় আমি বানিয়ে বানিয়ে এইসব বলেছি? তাহলে আমার দিকে চেয়ে দেখো একবার। লুক লুক অ্যাট মি। আমার এই অবস্থা হলো কি করে বলো? অ্যান্সার মি। মায়া চিৎকার করে বলতেই জেনি পাল্টা চোখ গরম করে মায়ের মুখের সামনে আঙ্গুল তুলে জোরালো কণ্ঠে বলল, গলা নামিয়ে কথা বলো। তোমার মতো রোংনা রাস্তার মেয়ের মুখে গলা উঠিয়ে কথা বলা মানায় না। নিজের শরীরে নিজেই কলঙ্কের দাগ লাগিয়ে এখন তুমি গলা চেঁচিয়ে কথা বলছো। কি ভেবেছ জেমি বোকা? তুমি যা বলবে তাই বিশ্বাস করে জায়ানকে ছেড়ে চলে যাব? ব্যাপারটা নিতান্তই হাস্যকর। জায়ান আমার সাথে যেই অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি যতদিন না অবধি ও পাচ্ছে ততদিন এখান থেকে আমি এক পাও নড়ব না। কথাটা মাথায় ঢুকিয়ে নিও। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তোমার নোংরা চেহারাটা দেখতেও করুণা হচ্ছে আমার। গেট আউট! জেমির চিৎকার শুনে মায়ার রাগে কাঁপছে। কাঁপার জন্য পাল্টা জবাব দিতে যেও পারছে না, কারণ মায়া ভালো করে বুঝে গেছে জেমি সবটা জানে। কিন্তু কী করে জানল এই বিষয়টাও বুঝতে পারছে না। মায়ার রাগে দাঁত কড়মড় করতে করতে বলল, আজকে এই অপমানের ফলাফল কতটা ভয়ঙ্কর হবে তুমি কল্পনাও করতে পারছো না। প্রত্যেকটা থাপ্পড়ের হিসাব আমি তুলব। মায়ের কথা শুনে জেমি কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে কেউ বলে উঠল, কোন থাপ্পড়ের হিসাব তুলবে তুমি মায়া? এত চিৎকার চেঁচামেচি কিসের সকালবেলা? মায়ার জেমি দুজনেই পাশ ফিরে দেখে জায়ান দাঁড়িয়ে আছে। জায়ানের শার্টের প্রত্যেকটা বোতাম খোলা। জায়ানের ঠোঁটের কোণে লিপস্টিক লেপটে আছে। শার্টের এক পাশেও লিপস্টিকের দাগ। জায়ানের গালের নখের দাগ বসে আছে। জায়ান হয়তো ঘুম থেকে নিজের দিকে একবারও তাকায়নি, তাই এই অবস্থায় এখানে চলে এসেছে। জায়ানের এই অবস্থা দেখতেই জিমির বুকের ভেতর মুচড়ে উঠল। যতই হোক জায়ানকে তো সে ভালোবাসে। জায়ান ওর স্বামী। কোনো স্ত্রী কখনো স্বামীর সাথে অন্য একজনকে সহ্য করতে পারে না। জায়ানকে দেখে মায়া একটু ঘাবড়ে গেল। জেমি এক নজরে জায়ানের দিকে তাকিয়ে আছে। এখন যদি এই মেয়েটা সব বলে দেয় জায়ানকে, তাহলে তো জায়ান আমাকে কোনোদিন কাছে টেনে নেবে না। আমার এতদিনের সাজানো সব কিছু এলোমেলো হয়ে যাবে। না, জায়ানকে সত্যিটা জানতে দেওয়া যাবে না, কিছুতেই না। তাছাড়া আমার এই অবস্থা দেখে যে কেউ আমার কথা নিমিষেই বিশ্বাস করবে। আর এই মেয়েটার কাছে তো কোনো প্রমাণ নেই। ওর মুখের কথা কেউ বিশ্বাস করবে না। যে করে হোক জায়ানকে আমার কথা বিশ্বাস করাতেই হবে। মায়া কথাগুলো মনে মনে ভেবেই জায়ানের দিকে ছলছল নয়নে ঘুরে দাঁড়ালো। জায়ান মায়াকে এই অবস্থায় দেখে আকাশ থেকে পড়ল। জায়ান তৎক্ষণাৎ মায়ার কাছে এসে মায়ের দুই কাঁধে হাত রেখে বলতে লাগলো, মায়া, তোমার এই অবস্থা হলো কি করে? কী হয়েছে? তোমাকে এমন বিধ্বস্ত লাগছে কেন? জেমি এক নজরে চুপ করে ওদের দিকে তাকিয়ে আছে। মায়ের নোংরামি কাণ্ডগুলো নিজের চোখে দেখে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সকালবেলা জায়ানের রুমের দরজা খুলতেই মায়ের নোংরামি চোখে পড়েছে জেমির।
ঘুমন্ত জায়ানের ঠোঁটে ইচ্ছাকৃতভাবে নিজের ঠোঁটে লেগে থাকা লিপস্টিকের দাগ বসিয়ে দিচ্ছে মায়া। জায়ানের সাথে ঘনিষ্ঠ হয়ে নিজের ফোনের ক্যামেরাটা চালু করে টেবিলে রাখলো। জায়ানকে দেখেই বোঝা যাচ্ছে জায়ান গভীর ঘুমে আচ্ছন্ন। এইটুকু দৃশ্য দেখতেই জেমির বুঝতে বাকি রইল না মায়াকে নোংরা খেলায় মেতে উঠেছে। একটা মেয়ে এতটা নোংরা কী করে হতে পারে ভাবতেই জেমি নিজেকে বারবার গুটিয়ে নিচ্ছিল। ওই মুহূর্তে ওর কী করা উচিত ও বুঝতে পারছিল না। রাগে ভেতরটা শক্ত পাথর হয়ে গিয়েছিল। এই মুহূর্তে জায়ানের সামনে দাঁড়িয়ে ন্যাকা কান্না কাঁদছে মায়া। জায়ান একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে মায়ার দিকে। জেমি বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে দেখছে মায়া আর কী করতে পারে। মায়া আর চোখে একবার জেমির দিকে তাকিয়ে জায়ানকে এক ধাক্কা দিয়ে সরিয়ে বলে উঠল, তুমি আমাকে টাচ করবে না জায়ান, আই হেট ইউ। তুমি এতটা নিচে নামতে পারলে জায়ান? মায়ের কথা শুনে জায়ানের ভ্রুযুগল কুঁচকে এলো। জোরে বলে উঠল, হোয়াট? কি বলছো আবল তাবল? আমি কি করেছি মায়া? মায়া মনে মনে পৈশাচিক হাসি দিয়ে কাদো কণ্ঠে বলে উঠল, একবার নিজের মুখটা আয়নায় দেখো জায়ান, তারপর সবটা নিজেই বুঝে যাবে তুমি। জায়ান এতক্ষণে নিজের দিকেই খেয়াল করলো। ওর হাত নখের আঁচড়ে ভরপুর, শার্টের বোতামগুলো খোলা। অজান্তেই নিজের মুখে হাত দিতেই হাতের লিপস্টিক লেগে আসলো। জায়ান নিজের অবস্থা কল্পনা করতে বিধ্বস্ত চোখে প্রথমে জেমির দিকে তাকালো। জেমি শীতল চাহনি নিক্ষেপ করে আছে ওর দিকে। কি হচ্ছে জায়ান কিছু বুঝতে পারছে না। জায়ান কাপা কণ্ঠে বলে উঠল, আমার এই অবস্থা কেন? কি হয়েছে? মায়া, তুমি কি বলতে চাচ্ছ? জায়ানের কথা শুনে মায়া কিছু বলতে যাবে, তার আগেই জেমি পাশ থেকে বলে উঠল, আমি বলছি। আসলে জেমির কথার মাঝে ব্যাঘাত ঘটিয়ে মায়া বলে উঠল, তুমি কি বলবে? তোমার জন্যই আজ আমার এই অবস্থা। তুমি জায়ানকে যদি একা ফেলে না আসতে, তাহলে জায়ান নিজের চাহিদা আমাকে দিয়ে পূরণ করতো না। মায়ের কথা শুনে জায়ান কয়েক পা পিছিয়ে গেল। ওর স্নায়ু কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজ নিজ অবস্থানে স্থির হয়ে রইল। জায়ানের চোখ থেকে অটোমেটিক পানি গড়িয়ে পড়তে লাগলো। জেমি মায়ের কথা শুনে মায়ার সামনে গিয়ে মায়ের হাত থেকে ফোনটা একটানে কেড়ে নিয়ে কড়া কণ্ঠে বলে উঠল, অন্যের জন্য কুয়া খুলে সেই কুয়ায় নিজে পড়তে হয় মাই ডিয়ার ননদিনী। জাস্ট এ মিনিট। বলেই মায়ার ফোন থেকে একটা ভিডিও ওপেন করে জায়ানের সামনে ধরল। মায়ের ফোনটা আনলক করা ছিল বিধায় জেমির বেগ পেতে হলো না। খুব সহজেই মায়ের জালেই মায়াকে ফাঁসিয়ে দিল। মায়ের ভয়ে গলা শুকিয়ে আসছে। জায়ান ভিডিওটা দেখেই মায়ের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল। জায়ানের রাগী চাহনি দেখে মায়া আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগে জায়ান শরীরের সমস্ত জোর দিয়ে চর বসিয়ে দিল মায়ার গালে। রাগে মায়ার গলা চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে নিয়ে চিৎকার করে বলে উঠল, তোর এত বড় সাহস! তুই আমার চরিত্রে কালি লাগানোর চেষ্টা করেছিলি, আজ তোকে নিজের হাতে খুন করব আমি। কী করে পারলি এতটা নিচে নামতে? তোকে আজ আমি। বলে আরও জোরে চেপে ধরল মায়ার গলা। জেমি সমস্ত শক্তি দিয়ে জায়ানকে ছাড়ানোর চেষ্টা করছে। ওদের চিৎকারে ইরা বেগম ছুটে এসে এমন দৃশ্য দেখে তিনিও জায়ানকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন। এমন জোরে গলা চেপে ধরায় মায়ের দম বন্ধ হয়ে যেতে লাগলো। ইরা বেগম আর জেমি দুজনেই ধস্তাধস্তি করে জায়ানকে মায়ের কাছ থেকে ছাড়িয়ে আনতে জায়ান রাগে ফুসফুস করতে লাগলো। জায়ানের থেকে ছাড়া পেতে মায়া কাশতে লাগলো। কাশতে কাশতে ওর দম বন্ধ হয়ে যেতে লাগলো। ইরা বেগম ছুটি গিয়ে পানি এনে দিতেই এক চুমুকে শেষ করে ফেলল। মায়া ফের কাশতে লাগলো। ওকে আমার চোখের সামনে রেখে এক্ষুনি দূরে সরিয়ে নিয়ে যাও মা, নয়তো ওকে আমি এই মুহূর্তে মেরে ফেলব। ইরা বেগম জায়ানের ধমক শুনে মায়াকে টানতে টানতে নিয়ে গেল। মায়া চলে যেতেই জেমি হাত ছেড়ে বাঁচল। জায়ান জেমির দিকে তাকালে লজ্জা করছে। জায়ানের অবস্থা বুঝতে পেরে জেমি তার ছেলের হাসি দিয়ে বলে উঠল, দেখলে তো নিজের চরিত্রে কালি লাগলে কতটা পুড়ে। সত্যি মিথ্যার যাচাই না করে দিনের পর দিন তুমি আমার সাথে যে অন্যায়গুলো করেছো, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না জায়ান, কোনো দিন না। ঘৃণা হয় তোমার ওপর, আবার করুণাও হয়, কারণ তুমি চোখ থাকতে অন্ধ। একদিন অনেক আফসোস করবে। সারাদিন বাড়িটা নিস্তব্ধ ছিল। জায়ান সেই সকালে বেরিয়ে গেছে, এখনও বাড়ি ফিরেনি।
মায়া নিজের রুমে জিনিস ভেঙে চুরে দরজা বন্ধ করে বসে আছে সকাল থেকে। জিমির শরীরটা আজ বড্ড খারাপ লাগছে। সকালের চেঁচামেচির পর আরও ক্লান্ত হয়ে গেছে শরীর। শুকনো খাবার খেয়ে নিজের রুমেই ছিল। ইরা বেগম বা মায়া কারোর মুখ দেখতে ইচ্ছে করছে না ওর। সারা দিন পেরিয়ে সন্ধ্যার অন্ধকারে সে গ্রাস করে নিল সবটা। জেমি নিজের রুমে বসে বসে ডায়েরি লিখছে। এই ডায়েরি লেখার অভ্যেসটা ওর ছোট থেকে। মনের মধ্যে জমিয়ে রাখা কথাগুলো ডায়েরির পাতায় বন্দি করে রাখেও। জায়ান এখনও বাসায় ফেরেনি। কলিং বেলের আওয়াজ শুনতেই জেমি গিয়ে দরজা খুলে জায়ানকে দেখতে পেল। জায়ানকে দেখে আজ বড্ড অচেনা মনে হচ্ছে জেমির। উস্কো খুস্কো চুলগুলো কপালে ছড়িয়ে আছে, মুখে লেগে আছে বিষণ্ণতা। জেমিকে দেখে জায়ান ওর দিকে চোখ না দিয়ে ওকে পাশ কাটিয়ে চলে গেল। জেমি একটা দীর্ঘশ্বাস ফেলে স্থান ত্যাগ করলো। জায়ানের নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। নিজের ভেতরে অনুশোচনা করে করে খেয়েছে আজ সারাদিন। আজ জায়ান বুঝতে পারছে শুধুমাত্র রাগের বশে কতটা অন্যায় করেছে ও। জায়ান ওর মায়ের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় কিছু অপ্রত্যাশিত কথা শুনে থেমে গেল। ইরা বেগমের রুম থেকে কয়েকটা শব্দ ভেসে আসলো জায়ানের কানে। জায়ান একটু এগিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়াতেই শুনতে পেল, শুধুমাত্র তোমার কথায় আমি আমার ছেলের সংসারে আগুন লাগিয়েছি। নিজের হাতে নিজের ছেলের সংসার ভেঙেছি। ওই মেয়েটার গায়ে মিথ্যা অপবাদের বোঝা চাপিয়ে দিয়ে অত্যাচার করেছি। আর সেই তুমি আমাকে এইভাবে অপমান করছো মায়া। ইরা বেগমের কথা শুনতেই জায়ানের পায়ের তলার মাটি সরে গেল। মুহূর্তে ওর চারদিক ঘুরতে লাগলো। একটা মা লোভের বশে এতটা নিচে নামতে পারে জায়ান ভাবতে পারছে না। রাগে হাত মুষ্টিবদ্ধ করে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে জায়ান। ওর শরীর রাগে থরথর করে কাঁপছে। জায়ান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওর ভাবতেও কষ্ট হচ্ছে এইসব কিছুর জন্য ওর মা দায়ী। জায়ান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নিজেকে কন্ট্রোল করার মতো শক্তি নেই ওর। ওর মা এতটা নিচে নামতে পারলো। ওর মায়ের কথা শুনে জেমিকে পশুর মতো অত্যাচার করেছে। জায়ান দাঁড়িয়ে এসবই ভাবছিল। তখনই ভেতর থেকে মায়ার কণ্ঠস্বর ভেসে আসলো। ইরা বেগমের কথা শুনে মায়া রেগে গিয়ে তাড়াতাড়ি ইরা বেগমের মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ মামুনি। দেয়ালেরও কান আছে। ভুলে যেও না আমি একা দোষী নই, তুমিও সমান দোষে দোষী। মায়ার কথা শেষ হতেই জোরে দরজা খোলার শব্দে মায়া এবং ইরা বেগম দুজনেই ভয় পেয়ে হকচকিয়ে উঠল। চোখের সামনে জায়ানকে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া আর ইরা বেগমের মাথায় যেন বাজ পড়ল। দুজনেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ানের চোখ লাল টকটকে হয়ে আছে। জায়ানকে দেখে মায়ের কপালে ঘাম জমতে শুরু করলো। মায়ের শরীরে শীতল রক্ত বইতে শুরু করলো। ওর হাত পা মুহূর্তেই ঠান্ডা হয়ে আসতে লাগলো। জায়ান কিছু শুনে ফেলেনি তো, ভাবতেই মায়ের গলা শুকিয়ে আসতে লাগলো। জায়ান 1 মিনিটও দেরি না করে ইরা বেগমের সামনে গিয়ে খপ করে ইরা বেগমের হাত চেপে ধরে খাটের থেকে নিচে নামিয়ে ওর সামনে দাঁড় করিয়ে জোরে চেঁচিয়ে বলে উঠল, এসব কিছু তুমি করেছো মা? আজ অন্তত চুপ করে থাকবে না মা, উত্তর দাও। ইরা বেগম ভয়ের চোটে বারবার ঢোক গিলছে। ওনার শরীর কাঁপছে থরথর করে। ইরা বেগমকে চুপ থাকতে দেখে জায়ান জোরে ধমক দিয়ে বলল, কি হলো? চুপ করে আছো কেন মা? বলো, অ্যান্সার মি মা, অ্যান্সার মি। জায়ানের চিৎকারে ইরা বেগমের শরীর কাঁপুনি দিয়ে উঠল। উনি কাঁপা কাঁপা কণ্ঠে শক্তি সঞ্চয় করে আমতা আমতা করে বলে উঠল, তুই কিসের উত্তর চাইছিস বাবা? আমি কিছু বুঝতে পারছি না তো। ইরা বেগমের কথা শুনে জায়ান আবারও জোরে চিৎকার করে বলে উঠল, এতদিন জেমির নামে এসব কিছু তুমি বানিয়ে বানিয়ে বলেছ কেন মা? কেন? উত্তর দাও প্লিজ। জায়ান ওর মায়ের নিজ মানসিকতা দেখে কি বলবে খুঁজে পাচ্ছে না। জায়ান ছলছ চোখে প্রশ্নোত্তর চোখে ওর মায়ের দিকে চেয়ে আছে। জায়ানের রাগের মাত্রা বুঝতে পেরে মায়া সাইড কাটিয়ে নিঃশব্দে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে জায়ান ওর হাতটা খপ করে ধরে ফেলল। মায়ের হাতটা জোরে চেপে ধরে বলে উঠল, তুই, এই সব কিছুর জন্য তুই দায়ী। তোর কথায় মা এসব করেছে, আর এখন তুই পালাচ্ছিস। জায়ানের কথা শুনে মায়া আচমকা কেঁদে দিল। মায়াকে কাঁদতে দেখে জায়ানের শরীর রাগে গিজগিজ করতে লাগলো। ইরা বেগম হাঁ করে তাকিয়ে আছে মায়ার দিকে। হঠাৎ মায়ের এমন ন্যাকা কান্নার মানে উনি খুঁজে পাচ্ছে না। আমার সামনে এসব ন্যাকামি দেখাতে আসবি না। তোর ন্যাকা কান্নায় আমি সব ভুলে যাব না। আমার সব প্রশ্নের উত্তর চাই, অ্যান্সার মি, ড্যাম ইট।
বলে মায়ার গালে একটা থাপড় মেরে বসলো জায়ান। জায়ান নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এই মুহূর্তে ওর বাকে আর মায়াকে নিজের হাতে খুন করতে ইচ্ছে করছে ওর। মায়া থাপড় খেয়ে গালে হাত দিয়ে আরো জোরে কেঁদে উঠল। হুট করে কাঁদতে কাঁদতে জায়ানের পায়ের সামনে বসে পড়ল। তারপর কান্নারত অবস্থায় বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও জায়ান, আমি এসব বাধ্য হয়ে করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভালোবাসি জায়ান। আমি সব মামনির কথাই করেছি। মামনি প্রথমে জেমিকে পছন্দ করতো শুধুমাত্র ওদের টাকা পয়সার জন্য, কিন্তু জেমি যখন তোমার সাথে পালিয়ে আসলো আর ওর পরিবার ওকে মেনে নিতে অস্বীকার করলো, সেদিন থেকে জেমি মামনির চোখে বিষ হয়ে গেল। এই বাড়িটা যে আমার সেটা মামনি জেনে গিয়েছিল। তাই লোভে পড়ে আমার বাবার সম্পত্তি দেখে আমার সাথে তোমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। আর একের পর এক মিথ্যা কথা শুনিয়ে যেতে লাগলো জেমির নামে। কাল রাতে তোমাকে দুধের সাথে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল মামনি। তাই রাতে মাথা ব্যথায় ছটফট করতে করতে ঘুমিয়ে পড়েছিলে। আর সুযোগ বুঝে ভোরের দিকে তোমার রুমে আমাকে ঢুকিয়ে দিয়েছিল মামনি। বিশ্বাস করো, শুধুমাত্র তোমাকে পাওয়ার লোভে মামনির কথায় আমি সব কিছু করেছি। এখন বুঝতে পারছি চাইলেই সব আপন করে পাওয়া যায় না। আমাকে ক্ষমা করে দাও জায়ান, প্লিজ। বলে মায়া কাঁদতে লাগলো। মায়ের কথা শুনে ইরা বেগম আর জায়ান দুজনেই মাথায় আকাশ ভেঙে পড়ল। ওরা দুজনেই পাথর হয়ে গেল মুহূর্তে। জায়ানের মনে হচ্ছে ওর পায়ের তলার মাটি নেই, ও শূন্যে ভেসে আছে। ইরা বেগম ধপ করে খাটের উপর বসে পড়ল। জায়ানের চোখ থেকেও পানি গড়িয়ে পড়ছে। রাগ, ক্ষোভ আর মায়ের কুকর্ম দেখে জায়ান নিজেকে সামলে রাখতে পারল না। ঘুরে সামনে থাকা ট্রে টেবিলটায় লাথি মারতে টেবিলটা উল্টে পড়ে গেল। জায়ান রাগে কি করবে ভেবে পাচ্ছে না। ওর সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। ইরা বেগম পাথরের মূর্তি হয়ে আছে। জায়ান টেবিলের ওপর দুই হাতে ভর করে ঝুঁকে আছে। ওর চোখ থেকে পানি পড়ছে। জায়ান নিজেকে সামলে ওর মায়ের সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, আজ তোমাকে নিজের মা বলতেও আমার ঘৃণা করছে। ছি, এতটা নিচে নেমে গেলে তুমি, লোভের বশে। আর আমিও কত বোকা। জেমি ঠিকই বলে, আমি পুরুষ নামে কলঙ্ক। সত্যি মিথ্যা যাচাই না করে কত অত্যাচার করেছি ওই নির্দোষ মেয়েটাকে। ভাবতেই নিজের এই হাত, এই শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিতে ইচ্ছে করছে। আজ থেকে তুমি আমার কাছে মৃত। ঘৃণা করি তোমাকে, ঘৃণা। বলেই হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। জায়ান যেতে মায়ার ঠোঁটের কোণে হাসি ফুটল। ইরা বেগম নিস্তব্ধ হয়ে বসে আছে। আজ তিনি ভাষাহীন এক জীব মাত্র। জায়ান চলে যেতেই মায়া দরজা আটকে দিয়ে হাসিতে ফেটে পড়ল। ইরা বেগম অশ্রুসিক্ত চোখে মায়ার হাসি দেখছে। মায়া এসে ইরা বেগমের সামনে হাঁটু মুড়ে বসে ইরা বেগমের হাতে হাত রেখে বলে উঠল, সরি মামনি, প্লিজ ফরগিভ মি, বিলিভ মি। মামনি, আমি যা করেছি শুধুমাত্র পরিস্থিতি সামলানোর জন্য। জায়ানকে যদি আমি আমার সত্যিটা বলে দিতাম, তাহলে জায়ান এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেত, আর তোমার আর আমার ভয়ঙ্কর শাস্তি হতো। কিন্তু এখন দেখো, জায়ান শান্ত হয়ে গেছে কারণ তুমি ওর মা। তোমাকে ও চাইলেও কোনো শাস্তি দিতে পারবে না। আর জায়ান যদি এই বাড়ি ছেড়ে চলে যেত, তাহলে তোমার জায়গাও রাস্তায় হতো। এইবার তুমি ভাবো, আমি যা করেছি ঠিক নাকি ভুল। বলে মায়া একটা পৈশাচিক হাসি দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ইরা বেগম নিঃশব্দে চোখের পানি ফেলছে। জায়ান নিজের রুমে এসে দরজা বন্ধ করে পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলো। কতটা অসহায় হলে একটা ছেলে এমন করে কাঁদতে পারে, সেটা জায়ানকে দেখেই বোঝা যাচ্ছে। জায়ান কাঁদতে কাঁদতে নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে একাধারে দেয়ালে ঘুষি মারতে লাগলো। কয়েকবার ঘুষি মারতেই হাত ফেটে রক্ত পড়তে লাগলো। হাতের উপরের চামড়া উঠে গেছে অল্প কিছুটা। জায়ান রাগে ড্রেসিং টেবিলের আয়নায় ঘুষি মারল। সেখান থেকে এক টুকরো কাঁচ নিয়ে এলোপাথারি হাতে আঘাত করতে লাগলো। নিজেকে পাগল পাগল লাগছে ওর। জায়ানের হাত থেকে রক্ত পড়ছে টপটপ করে। জায়ান জোরে জোরে কাঁদতে বলতে লাগলো, আমি তোমার সামনে কোন মুখে দাঁড়াবো জেমি? কি করে গিয়ে দাঁড়াবো? আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের ক্ষমা হয় না কখনো। আমি এতটা খারাপ কি করে হতে পারলাম? কি করে? আমার শাস্তি পাওয়া দরকার, খুব কঠিন শাস্তি। আমাকে শাস্তি দেবে জেমি, প্লিজ শাস্তি দাও। এই যন্ত্রণা নিয়ে আমি কি করে বেঁচে থাকবো বলো, কি করে? বলে আবারও কাঁদতে লাগলো। ছেলেরা নাকি সহজে কান্না করে না, আর জায়ান কাঁদছে।
অসহায়ের মতো কাঁদছে। কে শাস্তি দিবে নিজেকেও? জেমি নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগের ঘটনা সবটাই দরজার বাইরে দাঁড়িয়ে দেখেছে ও। আজ জায়ান বুঝবে ও কত বড় অন্যায় করেছে। জায়ান এখন যাই করুক, জেমি কখনোই জায়ানকে ক্ষমা করবে না। কাল থেকে জায়ান বুঝবে অবহেলা কাকে বলে। কাল থেকে জায়ান বুঝবে কষ্ট কাকে বলে। নারী যেমন মন উজাড় করে ভালোবাসতে পারে, আবার আঘাত পেলে তাকে মন থেকে ছুঁড়ে ফেলতেও পারে। আজ থেকে তুমি আমার ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকবে জায়ান। তোমাকে যতটা ভালোবেসেছে আজ থেকে ততটাই ঘৃণা আর অবহেলা করব। আর এটাই হবে তোমার শাস্তি। এই ঘৃণা আর অবহেলার কষ্টটা তোমাকে সারা জীবন বইতে হবে। বলে জেমি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আজ ওর জায়ানের জন্য কষ্ট হচ্ছে না, করুণা হচ্ছে। মাকে অন্ধবিশ্বাস করার ফল ভোগ করছে ও। অন্ধবিশ্বাস আর রাগের জন্য সব হারাতে চলেছে। জেমির সকাল থেকে গা গোলাচ্ছে বারবার, মাথাটাও ঝিম ধরে আছে, শরীরটা ক্রমশ নিস্তেজ হয়ে আসছে। হঠাৎ এমন হওয়ার কারণ বুঝতে পারছে না ও। জেমির মাথাটা হঠাৎ করেই ঘোরাতে লাগলো। জেমি ব্যালকনি গ্রিলটা শক্ত করে ধরে আছে। এখানে দাঁড়িয়ে থাকলেও তো ঢুলে পড়ে যাবে, সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। কোনো রকম দেয়াল ধরে রুমে এসে খাটে শুয়ে পড়ল। জানালা দিয়ে সূর্যের আলো জেমির চোখে পড়তেই ঘুম ভেঙে গেল ওর। ঘুম ভাঙতেই মাথাটা ভার ভার মনে হচ্ছে। জেমির চোখ খুলতেই ওর চারদিক ঘুরতে লাগলো। জেমি পাশ ফিরতে দেখলো জায়ান নিচে বসে খাটের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে। জায়ানের হাতটা জেমির হাতের মুঠোয়। জায়ানকে দেখতে এই মুহূর্তে নিষ্পাপ মনে হচ্ছে। জায়ানের মাথায় রাখতেও জেমি হাতটা সরিয়ে নিয়ে নিজের হাতের ওপর থেকে জায়ানের হাতটা সরাতে জায়ান জেগে গেল। জেমিকে দেখে জায়ান উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে ফেলল। জেমি কিছু না বলে খাট থেকে নেমে পা বাড়াতে জায়ান কাপা হাতে জেমির হাতটা ধরতে জেমির সাথে সাথে হাতটা ছাড়িয়ে নিয়ে জায়ানের দিকে ঘুরে শক্ত কণ্ঠে বলল, এই হাত ধরার অধিকার এখন আর তোমার নেই। নেক্সট টাইম এই সাহস দেখিও না, ফলাফল বাজে হবে। জেমির কথাটা বলতেই জায়ান জেমির পায়ের কাছে ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ে কেঁদে উঠল। চলবে। গল্পটি দুটি পর্বে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।